নমস্কার, এসে গেছি আজকে লাইভে। একটু 1 মিনিট বোধহয় দেরিতে এসেছি। আচ্ছা, আস্তে আস্তে জয়েন করে গেছেন অলরেডি অনেকেই দেখতে পাচ্ছি, কিন্তু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিন। প্রসেনজিৎ মাইতি বলছেন, বলুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে। সাউন্ডটা কি ক্লিয়ার আছে? তাহলে আমি বুঝতে পারবো। গৌরী ভট্টাচার্য ওয়াচিং, সৌম চ্যাটার্জি ওয়াচিং, প্রসেনজিৎ মাইতি বলছে। প্রসেনজিৎ মাইতি কি লিখছেন? কে ও, ওকে উল্টে গেছে মনে হচ্ছে আমার যতদূর সম্ভব। যাই হোক, সৌম চ্যাটার্জি বলছেন হাই। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনারা দেখছেন। তিশা বলছে গুড ইভিনিং। এই তো, হ্যাঁ বলে দিয়েছে অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তো জয়নিং দেখতে পাচ্ছি। দেরি করব না, হ্যাঁ শুরু করে দেব। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন সব ক্লিয়ার, বা থ্যাংক ইউ, এটাই চাইছিলাম। হ্যাঁ, প্রসেনজিৎ মাইতি এবার বলেছেন ওকে, ঠিক আছে। এটা উল্টে গেছিল আগের বার, একটুখানি আগে কেও হয়ে গেছিল। ঠিক আছে, নো প্রবলেম, আমি বুঝে গেছি। ঠিক আছে, ক্লিয়ার। দীপান্বিতা সেন বলছেন গুড ইভিনিং। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। সন্ধ্যাই বলছি, শুভ সন্ধ্যা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের লাইভ। ঠিক আছে। আচ্ছা, রঞ্জিতা পাল এসে গেছি, গুড ইভিনিং, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা তো সবাই এসে যান সব টাইম মতো, এবং আপনারা এসে যান বলেই তো এত সুন্দর লাগে আমাদের লাইভগুলো করতে, কারণ আপনারা ছাড়া কিন্তু লাইভ আমাদের একদমই সাকসেস হতে পারে না কোনোভাবেই। আমি সবসময় বলি যে আপনারাই হচ্ছেন আমাদের লাইফের ভীষণভাবে ইন্সপিরেশন। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি প্রত্যেক দিনের মতো যেমন বলি যে একটা ঠাকুরের কিছু ঘটনা বা ঠাকুরের যেটা আমি দেখেছি বা শুনেছি বা জানি, সেরকম একটা দিয়ে আমি শুরু করি। আর আপনাদের কাছ থেকে আমি পারমিশন পেয়েছি যে হ্যাঁ আপনারাও শুনতে ভালোবাসেন। আর আমাকে অনেক প্রসেনজিৎ মাইতি বলছেন কেমন আছেন দিদি? ভালো আছি, আপনি ভালো আছেন তো? মোটামুটি চলে যাচ্ছে, এখন ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারাও আমাদেরকে বলেন, আমাকে অন্তত আপনারা বলেছেন সকলে, আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেও জানিয়েছেন, বা আপনারা তো লাইভেও বলেন যে আপনারা শুনতে চান এই ধরনের ঠাকুরের ঘটনাগুলো বা মাহাত্ম্যগুলো। সেই জন্য আমি একটা ছোটোখাটো এরকম বলে শুরু করি। ঠিক আছে। তা আজকে যে নোটিফিকেশনে আপনারা দেখেছিলেন আমি যেটা দিয়েছিলাম ছবিটা, তাতে আপনারা বুঝতে পেরেছেন যে আমি লাস্ট সানডেতে কোথায় গেছিলাম, নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। আমি পরশুদিন, অর্থাৎ লাস্ট সানডেতে পরশুদিন আমি গেছিলাম। আমি গল্প পাঠাবো, একদম একদম, আমি তো আগের দিনও আপনাকে বলেছিলাম নিশ্চয়ই পাঠাবেন। আমি আপনাদের গল্প অবশ্যই বলবো, আপনাদের গল্পই তো বলি, আপনারা না পাঠালে আমি কোথা থেকে বলবো। হ্যাঁ, একদম, যখন যেভাবে হোক আপনি আমাকে নিশ্চয়ই পাঠাবেন। যদি আমার মেসেঞ্জারে আপনি আমাকে জানতে চান, আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আমাকে যেভাবে হোক ফোন করে ভয়েস মেসেজ বা যেভাবে হোক পাঠাতে পারেন। ঠিক আছে, আমি নিশ্চয়ই বলবো আপনাদের ঘটনা, আপনাদের ঘটনাই তো আমি বলি সবার কাছে। আচ্ছা, যেটা বলছিলাম যে গত পরশু যে আমি গেছিলাম জয়রামবাটি কামারপুকুর, যদিও আমি আগে অনেকবার গেছি, তথাপি আমার ভীষণ ভালো লাগে। জয়রামবাটি কামারপুকুর যেন মনে হয় আমার একটা প্রাণের জায়গা। আমি যাই, সময় পেলেই আমি যাই। লোকে যেমন তারাপীঠ এই সমস্ত যায় বা কালীঘাট দক্ষিণেশ্বর যায়, আমি কিন্তু জয়রামবাটি কামারপুকুর আমার ভীষণ প্রাণের মনে হয় জায়গাটা। যাই হোক, পিয়ুষ সাহা হোনা বসে এসে গেছি আমি, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমি ভালোই আছি। হ্যাঁ, ঠাকুরের কৃপাতে ভালো আছি আপাতত। আপনি ভালো আছেন তো? আচ্ছা, যেটা বলছিলাম যে আমি গত পরশু যে গেছিলাম, আমি এতবারই ঘুরেছি, কিন্তু এবার আমার যেন ঘোরাটা একটু অন্য রকম মনে হয়েছে। মানে অন্য রকম কেন মনে হয়েছে, আমি মানে কিছু কিছু জিনিস একটু নতুনভাবে দেখেছি, নতুনভাবে জেনেছি, অনেক কিছু জানতে পেরেছি। এটা নাকি আগে যেতাম, দেখতাম, প্রণাম করতাম ঠাকুরকে, সব কিছু করতাম, কিন্তু এবার না আমি একটু অন্য অনেকটা জায়গায় গেছিলাম, বিশেষভাবে বিশেষ বিশেষ অনেক জায়গা ঘুরেছি আমি। আর সেই জায়গাগুলোর মাহাত্ম্য, এবং সব থেকে বড় কথা যেটা আজকে আমি হয়তো বলবো না, পরের দিন বলবো, সেটা হলো
সুজাতা মৌলিক, হ্যাঁ তুমি এসে গেছো দেখছো, বা থ্যাংক ইউ। তুমি জানো তো কেমন আমরা ঘুরেছিলাম, কারণ সুজাতাও আমার সঙ্গে ছিল, আমরা একসঙ্গেই ঘুরেছিলাম, অর্থাৎ ভীষণ ভালো আমরা ঘুরেছিলাম। এবং যেটা বলছিলাম, আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা তো আমি ওখানকার যে সিংহ বাহিনী মা আছেন সেই মায়ের কথা বলবো। ভীষণ জাগ্রতা দেবী, হয়তো আপনারা যারা গেছেন সবাই জানেন তার ঘটনা। তাছাড়াও ছোট্ট করে একটু বলে নিই, যেটার জন্য আমি বলছিলাম যে এবারে যাওয়াটা, ঘোরাটা আমার কাছে একটু আলাদা রকম। সেটা কেন আমি সেটা বলছি, সেটা হলো আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণদেবের মানে ভাগনা ছিলেন হৃদয় মুখার্জি, যাকে উনি হৃদয় বলে ডাকতেন। সেই হৃদয় মুখার্জি মানে হৃদয়ের মানে 4th জেনারেশন, মানে নাতির ছেলে, নাতিও এখন আছেন, মানে 3rd জেনারেশন নাতি, তারও 97 তিনি এখনো আছেন। আর তার ছেলে, তার সঙ্গে এবার আমার সাক্ষাৎ, আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে সময় দিয়ে অনেক কথা বলেছেন। মধুমিতা চক্রবর্তী বলছে, হ্যালো হ্যালো দিদি, থ্যাংক ইউ, আপনি দেখুন শুনবেন আমার আজ ঘটনাগুলো কেমন লাগে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে হৃদয় যায়, যে ঠাকুরের খুব কাছের তার ভাগনা, তার মানে নাতির, মানে 4th জেনারেশন নাতির ছেলের সঙ্গে এবার আমাদের কথা হয়েছে। এবং আমি এত বিভিন্ন প্রশ্ন, তিনি আমাকে এত উত্তর দিয়েছেন, এবং আমি এত কিছু জানতে পেরেছি। আপনাদের যখন আমি আজকে শোনাবো না, আমি নেক্সট লাইভে শোনাবো, আপনারাও মানে গায়ে পাতে কাঁটা দেবে, সেজন্য মনে হবে যে সত্যি আমি চোখের সামনে দেখছি সেই দিনকার ঘটনা। ঠাকুর আজকে 180 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি আগে তিনি মৃত্যু হয়েছে। আর মায়ের তো প্রায় 171 বছর আগে, কারণ মায়ের জন্ম 1853, আর তার থেকে 17 বছরের বড় ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ন্যাচারালি আপনারা বুঝতেই পারছেন কত বছর আগের ঘটনা, কিন্তু আমার চোখের সামনে একটা ভাসছিল সেটা। কোনোদিন আমি কিন্তু এতবার গেছি, আমি এত সুন্দরভাবে এত একটা পুণ্যবান লোকের সঙ্গে তো সাক্ষাৎ হয়নি আমার, প্লাস এত ভালো আমি দর্শন সব কিছু জানতে পারিনি, এই প্লেসগুলোতে আমি দেখিনি, এটা এবার দেখেছি। যেটা বলছিলাম, আজকে আমি এটা শুরু করবো, আমার বলার উদ্দেশ্যটা হলো ফার্স্ট সিংহবাহিনী মায়ের কিছু আমি অলৌকিক কাহিনীটা আজকে বলবো বলে আমি শুরু করছি আজকের ঘটনা। হ্যাঁ, আচ্ছা, অনেকেই জয়েন করে গেছেন, ঠিক আছে, আমি পরেই কমেন্ট সেকশন দেখবো, হ্যাঁ এখন আর দেখছি না। আচ্ছা, এই সিংহবাহিনী মায়ের ঘটনা, মা আপনারা যারা গেছেন তারা সবাই জানেন যে অরিজিৎ মজুমদার বলছেন, হাই জুলেদি, হ্যাঁ ঠিক আছে, আপনি এসেছেন, দেখুন। আচ্ছা, সিংহবাহিনী মায়ের মন্দিরটা হচ্ছে একেবারে যে মানে সারদা মন্দির, যেটা মঠ এখন হয়েছে, মায়ের ঘর বসত বাড়ি ভিটে যেখানে, তার মধ্যে তার ঠিক বাইরে বেরোলে সামনে দিয়ে একটুখানি বোধহয় মানে 2 মিনিট 1.5 মিনিট গেলেই হচ্ছে এই সিংহবাহিনী মন্দির। আচ্ছা, এই সিংহবাহিনী মা কতটা জাগ্রতা সেটা আপনাদের কাছে একটু বলে আজকে আমি শুরু করব, ঠিক আছে। আমি জানতে পারলাম, এবারেও গিয়ে ভালো করে, আগেও শুনেছি, এবার ভালো করে আর শুনলাম, যখন এই সারদা মার মা, তার নাম তো ছিল হচ্ছে শ্যামাসুন্দরী দেবী, আর বাবা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায়, আর মায়ের জন্ম 1853 সালের 22শে ডিসেম্বর। কিছুদিন আগে মায়ের জন্মদিন চলে গেছে। এবারে যখন সারদা মা ছোট ছিলেন, তার আগের ঘটনা বলছি, প্রথমে বলে নি। শ্যামাসুন্দরী দেবী একদিন কি হয়েছে, মানে ছোট যখন উনি একদম বাচ্চা বয়সে, একদিন মানে উনি তো খুব ওনার দরিদ্র ঘরের ছিলেন, আর মানে চাষবাস বিভিন্ন রকম ভাবে ওনার সংসার চালাতেন। আর সারদা মায়ের মা একদিনকে আসছেন কাজকর্ম বিভিন্ন করে, সবকিছু হেল্প করে একটা আলের ওপর দিয়ে আসছেন, আর গরমকাল, ভীষণ কষ্ট হয়েছে, আর মানে ভীষণ যা হয় আর কি, উনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছেন ওই মাঠের মধ্যে। পড়ে গিয়ে তখন উনি দেখছেন, মানে উনি পরে বলেছেন যে মানে সারদা মায়ের মা আর কি, শ্যামাসুন্দরী দেবী, কোনো জ্ঞান ছিল না। তখন যারা সঙ্গে আশেপাশে ছিল তারা সবাই মিলে বাড়ি গেছে, গিয়ে খবর দিয়েছে, চলো তোমার এরকম ভাবে সারদা মানে মা, ওর মা কিন্তু এরকম ভাবে অসুস্থ হয়ে পড়েছে, শিগগিরই চলো, রামচন্দ্র মুখোপাধ্যায়কে খবর দিয়েছে। তারা আসার আগে, তারা যখন ঢুকেছেন, দেখছেন যে সারদা মায়ের মা আর কি, শ্যামাসুন্দরী দেবী উঠে বসে আছেন ওই একটা আলের পাশে একটা জায়গাতে। তখন সবাই এসে বলছে, তুমি তো অজ্ঞান হয়েছিলে, তোমার কি হয়েছিল?
তখন উনি বলছেন যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম যখন আসছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না, হঠাৎ মাথাটা ঘুরে যায়, আমার খুব শরীর খারাপ হয়, আমার কোনো জ্ঞান ছিল না, আমি পড়ে গেছিলাম। হঠাৎ দেখলাম চোখটা তাকিয়ে আমার মাথার ওপর এরকম করে মানে হাত বোলাচ্ছেন একটা ছোট্ট মানে বালিকা বধূ। আর ওইখানে তো মানে সাধারণত কোমরদের অনেক মানে জায়গা, যেরকম কোমররা মানে বাচ্চা মেয়েরা যেমন করে শাড়ি পরে, কোমরে এরকম একটা মানে কাছা আটকে শাড়ি উঁচু করে সে বসে মায়ের মাথায় নাকি এরম করে হাত বোলাচ্ছেন আর বলছেন যে ওঠ, তোর কোনো কষ্ট নেই, কি হয়েছে তোর, তুই কেন এরকম চোখ বন্ধ করে আছিস? তখন মা নাকি বলেছেন শুয়ে শুয়ে যে আমি তো খুব অসুস্থ, আমি তাকাতে পারছি না, আমি উঠতে পারছি না, আমার আমার কি হবে মা? তখন উনি বলেছেন টাকা তুই ওঠ, কিচ্ছু হবে না, তুই সুস্থ হয়ে গেছিস, তোর ভয় কি, তোর সঙ্গে তো মা আছে, তুই যা এক্ষুনি মায়ের মন্দিরে যা, ওখানে চরণামৃত খেয়ে আয়, তোর কিচ্ছু হবে না, তোর জন্য কোনো, তুই সব সময় ভালো থাকবি, তুই কোনো ভয় পাস না। এই বলে তখন উনি তখন এই যখন কথাটা বলেছেন তখন উনি দেখে বুঝে গেছেন যে এই ছোট্ট মেয়েটি কে, নিশ্চয়ই মা। তখন উনি বলছেন মা তুমি, বলে ও যখন মানে কাঁদছে, মানে কপালে হাত দিতে গেছে, মানে ওই হাতটা ধরে বলে দেখছে হাতটা নেই, তখন উনি বুঝে গেছেন যে এটা হচ্ছে মা নিজেই দেখা দিতে এসছেন, মানে দিয়ে ওনাকে সুস্থ করে দিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে গিয়ে ওই যে সিংহবাহিনী মন্দির করলাম সেই মন্দিরে মাকে প্রণাম করে পুজো দিয়ে, ধর্না দিয়ে একদম প্রণাম করে পুজো দিয়ে আসেন। আর মা বলেন এবার যখন যা তোর কষ্ট অসুবিধা হবে তুই আমার কাছে আসবি, তখন মা বলেছিলেন। তার পরবর্তীকালে যখন সারদা মা ছোট বয়সে, একদম ছোট, তখন একবার মা খুব মানে সারদা মা খুব অসুস্থ হয়ে পড়েন, মানে এমন অসুস্থ হন তার নাকি বাঁচার আশা ছিল না। সেই সময় এই সারদা মায়ের দেবীর মা মানে শ্যামাসুন্দরী দেবী, উনিও তখন আবার গিয়েছিলেন ওইখানে মানে মানত করে মাকে, মায়ের ওই চাতালটার ওপরে নাট মন্দিরে ধর্ণা দিয়ে হত্যা দিয়েছিলেন। মা যখন আমার মেয়ে ভালো হবে তারপর আমি উঠবো, তুমি আমার মেয়েকে ভালো করে দাও। ওখানে ধর্ণা দিয়ে হত্যা দিয়ে নাকি মানে সারদা মা মানে একদম নাকি বাঁচার আশা ছিল না, উনি সুস্থ হয়ে যান এবং স্বপ্নে পান ওষুধ, সেখান থেকে ওষুধ দিয়ে ওখানকার মাটি, যে মাটি আছে ওই মাটি দিয়ে চরণামৃতর সঙ্গে মিশিয়ে মাকে খাওয়ান, সরি মাকে খাইয়ে তখন মা আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তারপর থেকে ওই অঞ্চলে সবাই জানতো যে মানে এখনও জানে সবাই যে ওইখানকার মানে মা অর্থাৎ যে সিংহবাহিনী মা নাকি ভীষণ জাগ্রতা, বিশেষত নাকি যখন অসুখ করে কারুর বা সাপে কাটে, সাপে কাটার নাকি মানে একদম অভ্যর্থ মানে নাকি হচ্ছে ওখানকার এই সিংহবাহিনী মায়ের মন্দিরের প্রসাদ, ফুল এবং মাটি, সাপে কাটা নাকি অভ্যর্থ ওষুধ ওটা। আর তাছাড়া ওখানকার যে সমস্ত মানে এখনও মানুষ অসুখে পড়েন বা কিছু, তখন ওখানে ধর্ণা দেন, হত্যা দিয়ে মায়ের কাছে মানসিক করেন, তার মানসিক সফল হলে নাকি মঙ্গলবার আর শনিবার ওখানে বলিদান করা হয়। পরবর্তীকালে নাকি সারদা মাও যখন ঠাকুরের একবার শরীর খারাপ হয়েছিল তার জন্য নাকি ওখানে ধর্ণা দিয়েছিলেন, দিয়ে সেইখানকার মাটি এবং প্রসাদ ফুল মানে প্রসাদী ফুল সব নিয়ে ঠাকুরের কাছে শুয়ে দিয়ে তো ঠাকুর সুস্থ হয়ে যান। এইখানকার এই যে একটা মানে মা যে সিংহবাহিনী, তিনি একটা কলসির ওপর অদ্ভুত একটা আকৃতি, মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, মানে মুখটা একটা পিতলের মুখ আছে, একটা দুর্গা মুখ একটা, আর বডিটা হলো একটা ঘটি কলস, পিতলের কলস, তার উপরে মুখটা হচ্ছে মায়ের মুখ, তাকে শাড়ি টাড়ি পরানো থাকে। এটা হচ্ছে মা সিংহবাহিনী, বাইরে সিংহ আছেন। আর এই সিংহবাহিনী মা হচ্ছেন নাকি এখন, তখন তো ছিলেন শুধু মানে ওখানকার লোকে জানতেন, এখন নাকি দূর দূরান্ত থেকে লোক আসেন সিংহবাহিনী মাকে ওখানে পুজো দিতে, এবং শুধু পুজো দিয়ে না, যে কোনো অসুস্থতার নাকি প্রথম মানে মায়ের কাছে নাকি যে যা বলবে সেই অসুখ নাকি ভালো হয়ে যায় মায়ের পরে। এটা হলো সিংহবাহিনী মায়ের একটা বিরাট মানে মানে মাহাত্ম্যপূর্ণ ঘটনা। দূর দূরান্তের লোক আজও আসে, এবং ওখানকার দুটো জায়গা করা আছে এখন যেহেতু বাঁধিয়ে দেওয়া বড় মন্দির করা আছে, মাটির অংশটা কমে গেছে, সেই জন্য ওখানে দুটো জায়গা চৌবাচ্চা মতো করা আছে, যারা গেছেন তারা সবাই নিশ্চয়ই জানে, তার ঢাকনাও দেওয়া আছে মানে সিন্দুক মতো করা, সেখানে মাটি থাকে, সেই মাটি
প্রত্যেকে বাড়িতে নিয়ে আসেন। কোনো অসুখ হলে, শরীর খারাপ হলে মাথায় ছুঁয়ে দেওয়া বা মুখে দিয়ে দেওয়া, একটু খাইয়ে দেওয়া বা বাড়িতে রাখা মানে শুভ, কোনো অশুভ শক্তি তাকে যায় না, সেই মাটিকে এনে রাখতে হয়। আমিও আগেও এনেছিলাম, কালকেও আমি গেছিলাম, গিয়ে মাটি আমি নিয়ে এসেছি এবং সবাই ওখান থেকে নেয় মাটি, মানে নিয়ে যায়। এবং এটা হচ্ছে সিংহবাহিনী মায়ের যে মাহাত্ম্য, এটা সারদা মা বলে গেছিলেন, যার যখন যা অসুবিধা হবে তোমরা মাকে ডেকো, মা সবার জন্য আছেন, মা তাদের সবার ভালো করবেন। এই সিংহবাহিনী মায়ের যে মাহাত্ম্যটা আমি তো আগেই চিনেছিলাম, কিন্তু কালকে পরশুদিন গিয়েও আমি ভালো করে শুনেছি, পরে আমি ভালো করে জেনেছি, জেনে আপনাদেরকে জানালাম যে এই মায়ের যে মাহাত্ম্যটা কতটা বড়। কারো কিছু হলে নাকি ওখানে গিয়ে বললে পরে শরীর খারাপ হলে যা হলে তার সেটা ভালো হয়ে যায়। আর এই মা শুধু আজকে মানে বাঁকুড়া জেলাতেই সীমাবদ্ধ নেই, সারা পশ্চিমবাংলার বাইরেও নাকি ওখান থেকে প্রচুর লোক আসে। এখন তো বিদেশি আমি ফরেনারদেরও দেখেছি ওখানে। আমি বলছি না যে ঠাকুর মন্দিরে এসছে, কিন্তু ফরেনাররা প্রচুর এখন ওখানে সমস্ত মানে জয়রামবাটি কামারপুকুরে প্রচুর আসেন। মানে ঠাকুর মায়ের মাহাত্ম্য চারিদিকে, মানে প্রতিটা ধুলোতে যেন মিশে আছে। সেটা আমি আজকে প্রথমে এটা শুরু করলাম। নেক্সট দিন আমি যেটা বললাম যে হৃদে যে তার নাতির ছেলের সঙ্গে কথা বলেছিলাম, তাদের যে ঘটনাগুলো, তাদের কয়েকটা জিনিস আমি দেখেছি মাহাত্ম্য, সেইখানকার ঘটনা আমি বলবো। আমি দেখে এসেছি সেই ঠাকুরের হাতের সব জিনিসপত্র, যা হয়েছে ঘটনা, পুজো মন্দির, আমি সেই ঘটনাটা বলবো মাহাত্ম্য, কিন্তু আজকে আর বলছি না, একটাই বললাম। আচ্ছা, এবার একটু দেখিয়ে নিই, সেই আমি যে মাটি এনেছি হচ্ছে এই হলো সেই মাটিটা। হ্যাঁ, এরকম আমি নিয়ে এসেছি, এরকম সবাই আনেন, সবাই মানে রাখেন, আমি দেখালাম। এটা হচ্ছে খুব একটা মাহাত্ম্যপূর্ণ জিনিস আর কি। আচ্ছা, এবার আমি বলছি নেক্সট ঘটনায় যাব, যেটা আসল ভৌতিক ঘটনা, সেই ঘটনায় যাব। আচ্ছা, এই ঠাকুরের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আমি জানি না। শর্মিষ্ঠা হাজরা বলছেন হ্যালো দিদি। আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যাব, কারণ ডান চোখ নষ্ট হয়ে গেল দিদি, তাই? আচ্ছা, হ্যাঁ, দেখুন কতটা একটা কথা আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার আমি জানি না কার কতটা কি সফল হবে বা হয়েছে বা কি, আমি জানি না। তবে আমরা তো মানুষ বিশ্বাস নিয়েই বাঁচি। বিভিন্ন জায়গায় ঠাকুরের স্থানে মানুষ যায়, তো বিশ্বাস নিয়ে অনেক কিছু, অনেক জায়গায় অনেক মানুষ মানসিক করে, আবার অনেক কিছুই কিন্তু ফলে। অর্থাৎ বিশ্বাস নিয়ে যদি ঠাকুরের কাছে যেতে পারেন বা আমরাও যে যাই, আমার মনে হয় ঠাকুর কাউকে নিরাশ করেন না। আমার যেটুকু ধারণা থেকে আমি বলছি, মাফ করবেন, কেউ আবার ভাববেন না যে আমি তো কোনো মানে ঠাকুরের কথা আমি যতটুকু জেনেছি, বা আমি রামকৃষ্ণদেবের অবশ্যই ভীষণ ভক্ত, আমার বাবা মা সেখানকার দীক্ষিতা সেজন্য তাই জন্য আমি বলছি না, কিন্তু আমি বলতে পারি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এবার তবু আপনি যান, অবশ্যই যান। যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে, মায়ের কাছে আপনার কষ্টের কথা জানান, আমার মনে হয় যে নিশ্চয়ই মা সেটা শুনবেন, কেন শুনবেন না। আপনি যান, আমি বলবো আপনি যান, একবার দেখে আসতে পারেন। আচ্ছা, অন্তত মাকে তো দর্শন করতে কোনো ক্ষতি নেই, মাকে মনের কথা জানাতে তো কোনো ক্ষতি নেই। আমি কি পেলাম না পেলাম সেটা পরের কথা, তাই না? কিন্তু মায়ের কাছে আমার মনের কষ্টটা বলি না, কি আছে দেখি না। মা, আমি তো নিজের মাদের কাছেও আমরা চাই, মা এটা দাও, মা ওটা দাও না, এটা করে দাও না। তেমনি ভাবে আমরা মায়ের কাছে, সিংহবাহিনী মার কাছে চাই না, অসুবিধা কি আছে? বা ঠাকুর সারদা মা, ওখানে তো প্রতিটা কণায় আমি মনে করি ঠাকুরের লীলা চারিদিকে যেন বিরাজ করছে। অর্থাৎ ভালো লাগবে, আপনি ঘুরে আসুন। আর আচ্ছা, অরিজিৎ মুখার্জি মজুমদার বলছেন খুব ভালো লাগলো। মধুমিতা চক্রবর্তী দিদি বলছেন কি খুব ভালো লাগলো, মাটিটা খুব পেতে ইচ্ছা করছে। হ্যাঁ দিদি, কিন্তু আমাকে যে চাই বা আমি নিয়ে এসেছি দিতে তো কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমি তো দেওয়া এখানে সম্ভব কি করে আর হবে দিদি। সুদীপ মিত্র বলছেন খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে আমার তো যেটুকু মনে হয়েছে, এবং এটা ওখানে সবাই, এবং আমি এবার গিয়ে দেখলাম, তো অনেকবারই গেছি, আমি পরশুদিন গিয়ে দেখলাম ওখানে প্লাস্টিকের কৌটো বিক্রি হচ্ছে, এমন যে সবাই তো নিতে পারে না, কিসে নেবে। আমার একটা প্লাস্টিক ছিল, আমি নিয়ে এসেছি পরিষ্কার। এবার অনেকে কি করে, ওইগুলো নিয়ে, ওই ছোট ছোট কৌটো বিক্রি হয়, সেই কৌটোর মধ্যে প্লাস্টিকের কৌটোগুলো নিয়ে, ছোট ছোট এইটুকু কৌটো, তার মধ্যেও অনেকে মাটিটা নিয়ে যায়। মাটিটা খুব পরিষ্কারভাবে রাখা হয়, কেন না একটা আমি দেখলাম দুদিকে দুটো সিংহর পাশে রাখা আছে, মায়ের একদম নাট মন্দিরের তলায় বলি হয়, তার পাশে
ওই মাটিটা আবার ঢাকা দিয়ে দেওয়া হয় রাত্রি সন্ধেবেলা, যখন লোক চলে যায় তখন ঢাকা দিয়ে দেওয়া হয়, কারণ যাতে নোংরা টোংরা না পড়তে পারে। একটা সিন্ধুকের মতো ঢাকনা ব্যবস্থা করা আছে, খুব সুন্দর, এবং এটা করা আজও সেই প্রচলিত হয়ে আসছে। ওই মাটি সবাই নিয়ে যায়, যার যার সমস্যা হয় তারা ওই মাটিটাকে শুদ্ধ চিত্রে রাখে বাড়িতে, মানে খায়। মানে এটা একটা বিশাল মানে পূর্ণ মাটি। যাই হোক, তা সবার ভালো লাগলো, তৃষা বলছে দারুণ লাগলো। আমি সেই জন্য প্রথমে শুরু করলাম, ঠিক আছে। এবার আমি আর এর পরের দিনে আমি আবার ঠাকুরের ঘটনাটা বলবো, যেটা ঠাকুরের একদম মানে হৃদয়ের যে নাতির কাছ থেকে শুনলাম, সেই ঘটনাটা আমি বলবো। মানে আমার এবার ওই জন্য সার্থক হয়েছে, কোনোদিন আমি কিন্তু তাদের তো দর্শন পাইনি, এবার তার দর্শনটা তাদের সঙ্গে কথা বলেছি আমি এবারে। আচ্ছা, সেই ঘটনা বলবো। আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে, আমি এবার শুরু করছি। শুভজিৎ শিল ওয়াচিং, থ্যাংক ইউ শুভজিৎ, দেখছো তুমি? আচ্ছা, পিয়ালি চক্রবর্তী বলছেন হ্যালো গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা, আমি নেক্সট পরে দেখে নেবো। হ্যাঁ, আমি আর এখন কিছু কমেন্ট পড়ছি না, আমি নেক্সট ঘটনায় যাচ্ছি। আচ্ছা, এবার যে ঘটনাটা আমি বলবো, সেই ঘটনাটা যিনি দিয়েছেন দীপালিদির ঘটনাটা, ঠিক আছে। আচ্ছা, দীপালিদির, আমি দীপালিদিই বলছি, আমি টাইটেলটা বলছি না। দীপালিদি দেখেন হচ্ছে, আমার যতদূর জানি আমি, দীপালিদি কিন্তু লাইভে থাকেন না, কারণ উনি ফেসবুক থেকে দেখেন না। হ্যাঁ, উনি মনে হয় ইউটিউব থেকে দেখেন, বা পরবর্তীকালে উনি কোনো জায়গা থেকে দেখেন, দেখে উনি আমাকে বলেছেন যে ওনার একটা ঘটনা, ঠিক আছে। এবারে দীপালিদি যেটা বলেছেন ঘটনাটা, সেটা হলো বেশ কিছুদিন আগে, হ্যাঁ বেশ কিছুদিনই আগে, কারণ দীপালিদির এটা মাসির বাড়ির ঘটনা। দীপালিদির মাসি থাকেন কুলগাছিয়া বলে একটা জায়গাতে, মানে থাকতেন সেই সময়, থাকতেন মানে তিনি এখন আছেন কিনা আমি জানি না, মানে সেই সময় থাকতেন কুলগাছিয়াতে। কুলগাছিয়া আমি যতদূর জানি হাওড়া জেলারই একটা কোনো জায়গা হবে কুলগাছিয়াটা। আর সেই সময় না একটা প্রত্যন্ত গ্রাম যাকে বলে সেইটা ছিল সেই কুলগাছিয়া। আর স্টেশন হোক বা হাইওয়ে যে রাস্তা, সেখান থেকে ওনার বাড়িটা ছিল অনেকটা ভেতরে, মানে অনেকটাই ভেতরে। আর সেই সময় দীপালিদি বলছেন যে দীপালিদি ছোট ছিলেন সেই সময়টায়। আর দীপালিদির দিদি, মানে দীপালিদির মাসির কথা বললাম আমি, দীপালিদির দিদি বড়দি তখন বিয়ে হয়ে গেছিল। আর সেই সময় একটা ঘটনা হতো, একটু বলে নি, উনি আমায় বলেছেন, কারণ ঘটনাটা শুনলে আপনারা ভাববেন কেমন লাগছে। একটা দীপালিদির মাসি আর দীপালিদির দিদি যে মোটামুটি কিন্তু সেম একটা এজ ছিল, মানে মাসির বয়স আর বঞ্চির বয়সে কিন্তু খুব একটা ফারাক ছিল না, অল্প কিছু ফারাক ছিল না। তার ফলে কি হয়েছে, দীপালিদির দিদির নিজের দিদির ছেলে, যে সময় ঘটনা বলছি সেই সময় দিদির ছেলে বলছেন, আমাকে উনি বলেছেন আইএ পড়তো। মানে আইএ মানে, আমি এটা জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আইএ মানে কি মাধ্যমিক না এখনকার স্কুল ফাইনাল না হায়ার সেকেন্ডারি, আমি জানি না সেই সময়কার আইএ মানে এটা কি, আমি জিজ্ঞেস করিনি। মানে মোটামুটি ওরমাটে কিছু হবে, মানে আমাকে উনি বলেছেন 17 থেকে 18 বা 19 এরকম তখন তার বয়স ছিল, মানে দীপালিদির দিদির ছেলের বয়স, ঠিক আছে। তার নাম ছিল ত্রিদীপ। এবার যেই ঘটনাটা আমি বলবো সেটা কিন্তু কুলগাছিয়ার ঘটনা, সেটা দীপালিদির মাসির, বড় মাসির, এই ছোট মাসির বাড়ির ঘটনা। এবারে যখন ত্রিদীপ, ওই বললাম যে আইএ পরীক্ষা হবে সেই সময়, মানে অরিজিৎ মুখার্জি বলছেন 12 মনে হয়, হতে পারে, আমি ঠিক বলতে পারছি না, এটা আমি না জিজ্ঞেস করতে ভুলে গেছি। আজকে আমার মনে পড়ছিল, একটু আগে অফিস থেকে ফিরে যখন দেখছিলাম এটা বলবো, তখন আমার মনে পড়ছিল যে এটা জিজ্ঞেস করিনি আইএ মানে 12 না মাধ্যমিক, মানে এখনকার আমরা যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি বা বলি সেটা কিনা আমি জানি না। যাই ওর মানে কিছু হবে, উনি 18-20 মধ্যে বয়সের মাটা বলেছিলেন, ঠিক আছে। একটু দীপালি যখন দেখবেন, দীপালিদি আপনি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, আমি যদি একটু ভুল বলি বা টাইমটা। যাই হোক, যেটা বলছিলাম যে সেই সময়টায় ওই ত্রিদীপের যখন এই পরীক্ষাটা হয়, তখন ওনার ছোট মাসি যে কুলগাছিয়া থাকতেন, তার ছেলে, বড় ছেলের, তার তখন বিয়ে হবে।
মানে ব্যাপারটা হলো দীপালিদি বলছেন আমার দিদি মানে ছেলে বড় ছেলের সঙ্গে আমার ছোট মাসির ছোট ছেলে বয়সের খুব একটা ডিফারেন্স তো অবশ্যই আছে, কারণ তার বিয়ে হবে আর এই তখন 18 বা 19 এরকম একটা পড়াশোনা করছে, তার মানে বয়সের ডিফারেন্স তো আছে, কিন্তু দুই মাসি আর বোনঝিতে কিন্তু খুব একটা ডিফারেন্স না, কারণ মাসিরও বিয়ে হওয়ার কিছুদিন বাদে বোনঝির বিয়ে, তখনকার দিনে এটা হতো, এটা আমাকে দীপালিদি বলেছেন। এইবারে যখন মানে এরকমভাবে বিয়েটা মানে ওনার হওয়ার ঠিক হয়েছে, মানে মাসির ছেলের বিয়ে, তখন দীপালিদি বলছেন ওনার তখন বিয়ে হয়নি আর কি, দীপালিদি তখন বিয়ে হয়নি, তখন মাসির ছেলে যেহেতু বিয়ে সবাই আগে গিয়ে যাবে, বেশ 3-4 দিন আগে এনারা চলে গেছেন। আর দীপালিদির মানে বড়দি মানে ত্রিদীপের মা আর সব আত্মীয় স্বজনরা মিলে সবাই 3-4 দিন আগেই কুলগাছিয়া চলে গেছে, যে আগে থেকে কাজকর্ম করতে হবে চলে গেছে। কিন্তু ত্রিদীপ সেই সময় যায়নি, কেন যায়নি না, ও তখন পরীক্ষাটা চলছিল, শেষ হবে পরীক্ষা বা এরকম একটা কিছু ব্যাপার ছিল, ও যায়নি। ও বলেছিল পরীক্ষা যেদিন শেষ হবে তার একটা নির্দিষ্ট সময় বা একদিন আগে হোক বা ওই দিনই হোক, শেষের পরে ও চলে যাবে, মানে সেই দিনটা পড়বে ওই মাসির ছেলের বিয়ের আগের দিন, মানে ও বলেছে তোমরা আগে যাচ্ছ যাও, আমি ওই বিয়ের আগের দিন পরীক্ষা শেষ হলে তারপর যাব, সেরকমই সব ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে তাই হোক। এবারে যখন যেদিনকে ওর পরীক্ষা হয়ে যেদিন ও যাবে, এবারে সেদিন মানে ওরা আবার বলেনি একটুখানি, এই যে মানে দিদিটা মানে দীপালিদির দিদির বাড়ি ছিল লিলুয়াতে, এবার লিলুয়া থেকে কুলগাছিয়া জানি না জায়গাটা কতটা দূর, মানে আমি ঠিক বলতে পারবো না, আমি যেহেতু যাইনি, সেহেতু ওইখানে যেতে গিয়ে ও যেহেতু বিকেলবেলাতে পরীক্ষা দিয়ে হয়তো গেছে, ওর ওইখানে পৌঁছাতে সন্ধ্যা তো ঠিক না, রাত হয়ে গেছে, মানে 8টা-9টা বেজে গেছে, 9টা তো বেজে গেছে। এদিকে কি হয়েছে, মানে এই যে মাসির ছেলের মাসি মেসো বলে দিয়েছিল ঠিক আছে তুই আয়, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমরা তখনকার দিনে অনেকটা দূর, আমি আগেই বললাম ভ্যান ছিল, ভ্যান রিক্সো, আমি ভ্যান রিক্সোই পাঠাই বা কোনো কেউ যাক, মানে ওনার বাড়ি থেকে একটা কাউকে দাদা কোনো ভাইদের পাঠাবো সাইকেল করে তোকে নিয়ে আসবে। তখনকার দিনে ফোন ছিল না, যে এইভাবে তো হাতে হাতে ফোন ছিল না যে আমি এই পৌঁছে গেছি চলে এসো বা দেরি হচ্ছে, এইসব ব্যাপারটা ছিল না। ন্যাচারালি কি ও যে টাইমে যাবে বলেছিল তার থেকে একটু দেরি হয়ে গেছিল ওর সেখানে পৌঁছতে, মানে কুলগাছিয়া যেখানে কাছাকাছি নিয়ারেস্ট যে স্টেশনে পৌঁছাবে সেটা দেরি হয়ে গেছিল। তারপরে কি হলো, ও যখন রাত্রি করে পৌঁছেছে মোটামুটি প্রায় 9টা-9:30 বেজে গেছে, ওই যেখান থেকে ও যাবে মানে মাসির বাড়ি সেখানে ট্রেন থেকে নেবে, সেইখানে মানে যেখান থেকে ভ্যানই পাওয়া যাক বা রিক্সা যা কিছু পাওয়া যায় সেখান যেতে। এবার সেখানে গিয়ে ও দেখছে কোনো কিছু নেই, মানে না আছে ভ্যান না আছে সেরকম, গ্রামে তখনকার দিন অনেকটা আগের কথা বলছি, তখন লোকজন কম ছিল, রাত সন্ধে হলে লোকজন কমে যেত, সেই সময় কি হয়েছে কোনো লোকজন নেই, কোনো লোক পাচ্ছে না, মানে ভ্যান রিক্সা কিচ্ছু পাচ্ছে না, কাউকে বলবে একটু তোমার সঙ্গে যাব, ও না, কিন্তু ও খুব সাহসী, এটা কিন্তু আমাকে বলেছে, ও ভীষণ ত্রিদীপ সাহসী ছিল, কোনো ভয় পেত না, ওর ভয় ব্যাপারটা ওর শরীরে ছিল না। যাই হোক, এবারে ওরকমভাবে যখন খানিকটা দাঁড়িয়ে দেখছি কেউ নেই, তখন ও হাঁটা শুরু করেছে, দেখি আমি হাঁটা শুরু করি, যতক্ষণ সময় লাগে রাত্রি 12টা হতে পৌঁছাবো, হাঁটি বলে খানিকটা হেঁটেছে, মোটামুটি মিনিট 5-7 হাঁটার পরে ও দেখতে পাচ্ছে যে দূর থেকে একটা ভ্যান বা রিক্সার মতো কিছু আসছে, আর সেই গাড়িতে একটা ছোট্ট ওই মানে কেরোসিন দেওয়া কিছু একটা মানে লণ্ঠন টাইপের কুপিটা, মানে লণ্ঠনই বা একটা কিছু তলায় ঝুলছে, যাতে আলোটা ও দূর থেকে বুঝতে পারছে। তখন পেরে ও দাঁড়িয়ে পড়েছে, দেখি কে আসছে, মুখের সামনে দিয়ে আসছে, তো দেখি কে আসছে, তাহলে আমি একটু কথা বলে কি ব্যবস্থা করব। ও দাঁড়িয়েছে, দেখছে একটা মানে লোক আসছে, একজন লোক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, সে একটা ভ্যান চালিয়ে আসছে। তখন বলছে কাকা আমাকে একটু নিয়ে যাবে, বলছে কোথায়, বলেছে মাসি মেসোদের নাম বলেছে যে এই জায়গায় একটু নিয়ে যাবে আমাকে, আমি একটুখানি আজকে আমার দেরি হয়ে গেছে, মাসি মেসো কার কেউ আসার কথা ছিল কিন্তু ভ্যানও পাঠায়নি, কেউ সাইকেল নিয়েও আসেনি, আমি কি করে যাব বলো। ওই ঠিক আছে নিয়ে যে যাবো, তা
ওই আরেকটা কথা বলেনি, আমাকে উনি বলেছেন ওই যেখানে দিদির বাড়িটা ছিল সেই বাড়িটা, আমি তো আগেই বললাম একটা প্রত্যন্ত মানে অনেকটা ভেতরে, অনেকটা মানে কুলগাছিয়া স্টেশন হোক রাস্তা হোক অনেক ভেতরে। আর সেইখানে ওনার বাড়ির সামনের দিকে মানে যে সবটাই তো ফাঁকা ফাঁকা, আমার অনেক দূরে দূরে একটা বাড়ি ছিল, আর সেখানে বাড়ির মানে সামনের দিকে একটা রাস্তা আর বড় বড় গাছ, আর পিছন দিকে একটা বড় পুকুর ছিল, মানে পুকুর মানে বিশাল বড় একটা পুকুর ছিল। আর সেই পুকুরটা মানে পিছন দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট, সেই রাস্তা দিয়ে যদি মানে এই যে স্টেশনে নেবে বড় রাস্তা দিয়ে যেতে, যেখানেই নামুক না কেন একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়ে গেলে অনেক কম সময় ওই পুকুরের পেছনের রাস্তা দিয়ে একদম ওই মাসির বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সেইটা গেলে একটা কথা তারা বলছেন যে সমস্যা একটাই হচ্ছে, ওইটা কিন্তু রাত্রি হলে খুব একটা নির্জন হয়ে পড়ে ওই পিছনের রাস্তাটা। আর সামনের রাস্তা দিয়ে গেলে তবু ঠিক আছে, লোকালয় আছে, অসুবিধা কিছু হয় না, যাওয়া যায়। কিন্তু হলে হবে কি, তখন এই ভদ্রলোককে বলল, এই যে ভ্যানেরওয়ালাটা বলছে, তুমি তো বললে ঠিক আছে কোথায় তোমার মাসির বাড়ি, আমি বুঝতেও পেরেছি মেশোর বাড়ি, কিন্তু কথা হচ্ছে তোমাকে এখন যে আমি তো ফিরছি, আমার বাড়ি এদিকে, আমি তো এখন ওদিকে যাবো না, গেলে এত রাত হয়ে গেছে, আমি কি করে ফিরবো, আমার অনেক রাত হয়ে যাবে। আর তাছাড়া বড় রাস্তা দিয়ে গেলে তো যদিও হতো, কিন্তু তুমি যে রাস্তাটা বলছো শর্টকাট, সেটা গেলে কম সময় ঠিক কথা, কিন্তু ওখান দিয়ে আমি যাবো না। তখন ও বলছে, কেন, ওখানে তোমার কি অসুবিধা যেতে? বলছে না, ওই পুকুর পাড়ের পিছনের রাস্তা দিয়ে তোমার মাসির বাড়ি, যে মাসির বাড়ির কথা বলছো, গেলে খুব সেখানে সমস্যা আছে, আমি ওখানে যাব না। ও এমনিতেই ভয়টাই কিছু আগেই বললাম, ওর শরীরে কোনো ভয় বলে জিনিস ছিল না। তখন উনি ওই দিদি বলছে যে তাহলে পরে তুমি যাবে না, ঠিক আছে তুমি আমায় কতদূর নিয়ে যাবে বলো, সেইটুকু নিয়ে যাও, তারপরে আমি হেঁটে যাব। বলছে না, তুমি হেঁটে যদি যাও তাহলে বড় রাস্তা দিয়ে চলো, তাহলে তোমাকে এমন জায়গায় নামাবো তুমি সেখান থেকে হাঁটো। ও বলছে না, আমি বড় রাস্তা দিয়ে গেলে, ও তো জানে কারণ মাসির বাড়ি আগেও, মানে ওর মাসি মানে ওর কিন্তু মাসির দিদা হয় সম্পর্কে, ওর মায়ের সঙ্গে অনেকবারই আগেও এসেছে। বলছে মাসি দিদার বাড়ি আমি জানি কত দূর এটা। বলছে আমি বড় রাস্তা দিয়ে গেলে পৌঁছাতে আমার অনেক রাত হবে, আর অত আমি হাঁটতে পারবো না। ওর এটা মানে ওর ইয়াং জেনারেশনে সেই সময়কার ওর যা মনে হয়েছে, তুমি আমাকে ওই দিক দিয়ে চলো, আমাকে পৌঁছে দাও, আমি যেটুকু হয় কষ্ট করে হলেও আমি চলে যাবো। তখন লোকটা খুব নাছর বন্দা, বলছে না আমি ওদিকে তোমাকে নিয়ে যাব না, ওই রাস্তা দিয়ে যাওয়া তোমার ভালো হবে না। ও কিছুতেই না, ও বলছে আমাকে তুমি পিছনের রাস্তায় নিয়ে চলো, তুমি আমাকে নামিয়ে দাও 3 রাস্তার মুখটাতে, আমি পুকুর পাড় দিয়ে হেঁটে একা চলে যাবো গিয়ে মাসির বাড়ি, তোমাকে দায়িত্ব দিতে হবে না, তোমার তোকে কিছু বলবে না, তোমাকে বেশি টাকা দেবো। তখন উনি বলছেন দেখো তখনকার দিনের লোকরা না মানুষের ভালো চাইতো, আমাকে যেটা দীপালাই দিয়ে বলছে আজকালকার মতো মানুষের ক্ষতি তো চাইতোই না, উল্টে ভালো চাইতো, পয়সার চিন্তা করতো না। তখন সে বলেছে আমার পয়সা লাগবে না, তুমি আমার নাতির বয়সী, তোমাকে আমি পৌঁছে দেবো, কিন্তু তুমি ওই রাস্তায় যেও না। যাই হোক, এরপরে কি হলো, ওই মানে ভদ্রলোক জোর জবরদস্তি নাছর বন্দা করাতে ওকে নিয়ে তখন চললো, বলে ঠিক আছে তোমাকে আমি ওই 3 রাস্তার মোড়ে নামিয়ে দিচ্ছি, তুমি এখন এত জেদ করছো, ঠিক আছে চলো বলে তখন 3 রাস্তার মোড়ে ওকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পর এই করতে কথাবার্তা এমনি 9টার পরেও নেমেছে, আর এত কথাবার্তায় সমস্যা, হেঁটে আসা যা করতে করতে মোটামুটি তখন 10:30 বেজে গেছে, 10:30 প্রায় 10:30, 11টা 11:15 বাজে রাত্রিবেলা। তখনও বলছে আমার তখন তো খুব টেনশন পড়ে গেছে, এত রাত্রি যাচ্ছি, ঠিক আছে ভয় তো করেনি, কিন্তু অচেনা জায়গা, অত রাত ভাল লাগছে না, তো ও যেহেতু রাস্তাঘাট ওখানে চেনে বলে ও বলছে ঠিক আছে। ও যে ভ্যান থেকে নামিয়ে দিয়েছে ভদ্রলোক, বলছে আমি তাহলে চলে যাচ্ছি, কিন্তু কাকা তখন কাকা তুমি টাকাটা নেবো, টাকা নেবো না, তুমি চলে যাও, তুমি কিন্তু আর দাঁড়াবে না, কেউ ডাকলে শুনবে না, কেউ কোনো কথা বললে তুমি সাড়া দেবে না, তুমি একার মতো নিচে হন হন করে তুমি চলে যাও, গিয়ে মাসির বাড়ি গিয়ে তুমি মুখ তুলে তাকাবে, ঠিক আছে? ও বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে বলে ও তখন হাঁটা দেওয়া শুরু করেছে। খানিকটা হেঁটে আসার পরে ওই যে পুকুর পাড়ের কথা বললাম, সেই পুকুর পাড়ের গাছটা ও এসে দাঁড়িয়েছে, মানে পৌঁছেছে আর কি। পৌঁছে ও তো যথারীতি হাঁটছে, পুকুর পাড় দিয়ে হাঁটছে, হেঁটে ওই রাস্তাটা ধার দিয়ে সরে তারপর একটা বাঁক নেবে, তারপরে হচ্ছে ওর মাসির বাড়ি, মানে পুকুরটা এসে যাওয়া মানে মাসির বাড়ি এসে গেল। ও শান্তি পেয়েছে, 11টা বাজলে বাজুক, যাই হোক, কারণ হাতে ঘড়ি নেই ঠিক আছে, কিন্তু মোটামুটি ওর একটা আইডিয়া আছে 9টার পর নেবেছে, মানে 11টা তো বাজবে, 1.5-2 ঘন্টা তো হয়েই গেছে, 10:30 11টা হবে, ওর ঠিক আছে চিন্তা নেই, হাঁটি। ওমা ও খানিকটা হেঁটেছে, হেঁটে ও বলছে যে মানে আমাকে দীপালিদি বলছে যে ও একটা শব্দ পাচ্ছে। কিরম শব্দ না, ওই জলটার মধ্যে
কেউ ঝপ ঝপ করে স্নান, মানে ঝপ ঝপ করে লাফালাফি একটা শব্দ পাচ্ছে। ও কিন্তু মানে পুকুর পাড়টা থেকে বেশ খানিকটা দূরে রাস্তা, যেমন হয় পুকুর পাড়ের পাশ দিয়ে রাস্তা, কিন্তু পুকুরের ওপর তো নয়, পাশ দিয়ে হাঁটছেও, হাঁটা রাস্তা ওটা, কিন্তু কোনো গাড়ি ঘোড়া না, ওই টুকটাক হাঁটা রাস্তা ওটা কিন্তু। এবারে ও শর্টকাট যেটাকে বললাম আমি, ও দেখছে ওরকম আওয়াজ, ও না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে আর একটু কাছে এগিয়ে গেছে, মানে রাস্তাটা ছেড়ে একটু পুকুর পাড়টা এগিয়ে গেছে, গিয়ে ও বলছে মানে ওই রাস্তাটা কিন্তু কোনো আলো নেই, পুরো কিন্তু অন্ধকার রাস্তা, মানে এতক্ষণ তো ওই লোকটার যে ওই যে হেরিকেনের মতো যে ঝুলছিল একটা ল্যাম্পের মতন, ওর আলোতেই তো এসছে। এবারে কি হয়েছে, যেহেতু মানে অন্ধকারে কি হয়, একটা পরিষ্কার আকাশ থাকলেও এটা আকাশের বাইরের একটা আকাশের আলো পড়লেও কিন্তু জলের ওপর পুরো চোখটা না ধাঁধিয়ে যায় না, ওটা একটা চোখটা শুয়ে যায়। তার ফলে কি হয়, হঠাৎ অন্ধকারে হলে চোখটা মনে হয় সব অন্ধকার লাগছে, যদি এটা অন্ধকারে দিয়ে আসা যায় বা হাঁটা যায় বা ঘরেও থাকা যায় অনেকক্ষণ অন্ধকারে, তখন কিন্তু মোটামুটি চোখটা শুয়ে যায়। ওর চোখটা কিন্তু শুয়ে গেছে, ও কিন্তু মোটামুটি আশেপাশের জিনিস দেখতে পাচ্ছে ওই আকাশের আলোটাতে। ও দেখতে পাচ্ছে জলটার মধ্যে কি একটা ঝপঝপ করে জলটা নড়ছে, আওয়াজ হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছে। ও তখন একটু প্রথমে চলে যাচ্ছে, তারপর দেখছি কি হলো, বলে ও প্রথম দাঁড়ায়নি, কেন নড়ছে বলে কেউ স্নান টান করছে, হতেই পারে, তো ঠান্ডার কাল না, শীতকাল হয়তো হতেও পারে, গ্রামের লোক স্নান করে, কিন্তু এতটা স্নান করছে, ঠিক করছে, ঠিক আছে বললো, হেঁটে যাচ্ছে। খানিকটা হেঁটে যাওয়ার পর ও পরিষ্কার শুনতে পেল যে ওই জল থেকে একটা চিৎকার আসছে, বাঁচাও বাঁচাও করে। ওখানটা এগিয়ে গেছিল কিন্তু, মানে ওই দেখে ও কিন্তু ইগনোর করে চলে গেছে, ওই স্নান করছে ভেবে, বাঁচাও বাঁচাও বলে না, ওটা কানে সূক্ষ্ম একটা আওয়াজ ও কিন্তু পেয়েছে। ও তখন অনেকটা চলে গিয়ে আওয়াজটা পাওয়াতে আবার ফিরে এসছে। কি হলো, তাহলে কি ওই জলটার মধ্যে কেউ স্নান করছিল না, কেউ পড়ে গেছে, কেউ ডুবে যাচ্ছে বলে ও না আবার পিছন ফিরে দৌড়ে এসছে। এসে দেখছি হ্যাঁ, ওই শব্দটা, ওই যে বাঁচাও বাঁচাও শব্দটা কিন্তু ওই জল থেকেই আসছে। আর জলে ও যত এগিয়ে আসছে, ওই যে জলের এটা একটা ঘুরে ঘুরে যে গোল গোল করে ঝপঝপ আওয়াজ হচ্ছিল, ওটা কিন্তু আরেকটু পিছিয়ে যাচ্ছে, আর একটা চিৎকার, ওই যে বাঁচাও বাঁচাও শব্দটা কিন্তু শুনতে পাচ্ছে ওইখান থেকে উঠছে। ও তখন মানে একটা কিরকম একটা মানে কিরকম হয়ে গেছে ওই মুহূর্তের মধ্যে, ও বলছে ওরকম করছে, তাহলে একটা মানুষ ডুবে যাচ্ছে। ও তখন একটু এগিয়ে এসে মানে মানে এগিয়ে বলতে ও তো এগিয়ে গেছিল পুকুরে গেছে, ওটা পিছিয়ে গিয়ে চিৎকার করছে, মানে আরেকটু যাতে লোকালয় যেতে পারে, একটু কে আছো, ও তখন চিৎকার করছে, কে আছো বাঁচাও, একটু এসো, এখানে জলে একজন ডুবে গেছে, কে আছো বাঁচাও বলে খুব চিৎকার করছে। ও যতখানি গলা ও চিৎকার করছে, একটু এদিকে এসো না, একটু এসো না, এখানে একজন জলে পড়ে গেছে বাঁচাও না বলে চিৎকার করছে। এমন সময় মানে কপালের মানে ফের যেটা হয় আর কি, মানে ভগবানের যাই বলো, ভগবানের দয়া বা কপালের ফের যাই বলো না কেন, এই যখন ও চিৎকার করছে নিচ থেকে ওইরকম জলের মধ্যে ওই ঘটনাটা ঘটছে, এরকম সময় বলছে ওই ও দেখতে পাচ্ছে যে ওই মাসির বাড়ির দিকটা থেকে, রাস্তা থেকে যেখানে ও যাচ্ছিল, ওই রাস্তাটা দিয়ে কয়েকজন লোক আসছে, দূর থেকেও দেখতে পাচ্ছে, ওই অন্ধকারেই বুঝতে পারছে, হাতে টর্চ আছে। আর তখন একটা কথা দীপালিদি বলছেন, তখনকার লোকরা কিন্তু রাস্তাঘাটে যখনই বেরোতো হাতে টর্চ নিয়ে বেরোতো, কিছু লোক একেবারেই গ্রামগঞ্জে হলে হেরিকেন টেরিকেন নিয়ে, আর বেশিরভাগ লোকরা কিন্তু একটু ভালো সব যারা, তারা কিন্তু টর্চ নিয়ে বেরোতো সবসময়, বলছে হাতে বড় বড় সেই টর্চ থাকতো, টর্চের আলো ফেলে 2-3 জন লোক আসছে। ওরে চিৎকার শুনে তারা তখন ওর দিকে চলে আসছে, এসে বলছে যে কি হয়েছে, ওরা তখন মানে, এবং সবথেকে কথা আসার যতক্ষণে ওরা আসছে আর ইনি ডাকতে ডাকতে ওরা যখন এসে বলছে কি হয়েছে, কে কে করছে, ও তখন আবার পিছন ফিরে এগোতে গেছে, মানে ওদেরকে যেহেতু লোক এসছে বলে ওর মনে ভরসা পেয়ে গেছে, বলতে আসো আসো শিগগির তোমরা এসো, একজন ডুবে যাচ্ছে বলে ও তখন আরেকটু এগিয়ে গেছে। আর অন্ধকারের মধ্যে ও এগিয়েছে, ওই ভদ্রলোকটাও টর্চ টর্চ নিয়ে যা 2-3 জন লোক আসছে তারা এগিয়ে এসছে, এসে ও তো কারোর মুখ দেখতে পাচ্ছে, শুধু টর্চ ছাড়া দেখতে পেয়েছে। এই করতে কি হচ্ছে, ও পাটা ফসকে জলে পড়ে গেছে, মানে ত্রিদীপ জলে পড়ে গেছে, মানে দীপালিদির দিদির ছেলে। আর জলে পড়ে যাওয়ার পরে ওরা যারা এসছে তারা এসে এই ঘটনাটা দেখে, ওরা ততক্ষণ শুনতে পাচ্ছিল চিৎকার করছে, মুখ দেখতে পায়নি, ওরা টর্চটা মেরেছে, মেয়ে দেখছে হঠাৎ করে জলে কি পড়ে গেল, কি ব্যাপার, এসে তখন সবাই 2-3 জন ওরা আসছিল, সবার টর্চ ছিল, দেখছে দিদি সাঁতার খুব ভালো জানতো, কারণ ও বলছে লিলুয়ার ছেলে, ওরা জলে জলে ওরা জল টল খুব ভালো সাঁতার কাটতে জানতো আর কি। এবারে ওখানে মানে টর্চ ফেলে দেখছে ত্রিদীপ তখন ঘপ 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 করছে, আর মুখটা তুলেছে টর্চ ফেলে, কি তুই, তখন ওরা বলছে কি তুই, তখন
ও মানে যারা যাচ্ছিল এসছিল তারাই আর কি, ত্রিদীপ এখনো আসছে না কেন জেনে, যে ওর মাসির বাড়ি থেকে যারা আসার কথা ছিল তারা নাকি একবার সন্ধ্যেবেলা গিয়ে ঘুরে চলে এসছে, দ্বিতীয়বার আবার এত রাত হচ্ছে দেখে, দেরি দেখে বাড়ির লোক মাসি মেশো পাঠিয়েছিল ওর আর এক দাদাকে, মানে কোনো এক দাদাকে এবং আর দুজন ভদ্রলোককে, মানে ওদের কোনো আত্মীয় স্বজন যারা বিয়ে বাড়িতে এসছে তারাই ওই টর্চ নিয়ে যাচ্ছিল। ওই দাদা টর্চটা ফেলে ত্রিদীপকে চিনতে পেরেছে, মুখে যখন ওই চিৎকার করছিল তখন বলে কি ভাবে পড়ে গেছে তুই এখানে জলে পড়লি করে। ও তখন ঘপ ঘপ করছে, মানে সাঁতার জানে, ও কোনো ডুবে যাচ্ছে না, ও তখন ঘপ ঘপ করছে, ওঠার চেষ্টা করছে আর বলছে দেখো দেখো, মানে উঠে উঠে বলছে দেখো একজন ডুবে যাচ্ছে, একজন ডুবে বাঁচাও, ডুবে যাচ্ছে। তখন ওরা বলছে কে ডুবে যাচ্ছে, কেউ তো ডুবে যাচ্ছে না, কোথায় জল তো পরিষ্কার স্থির, কেউ তো ডুবে যাচ্ছে না। ও তখন এরকম ঘপ ঘপ করে সাথে যেখানে পড়ে গেছিল ওটা তো একটা ঘাট নয়, অর্থাৎ উঠতে কষ্ট হবে, কাদা, মানে পা যেখানে ঘাট হলে কি আর পট করে উঠে আসা যায় সাঁতার কেটে, আর ঘাটের পাশে যেখানে বাজে জায়গা হয় ঘাট না, সেটা কাদা থাকে, কাদা পচপচ করে, সেখানটা তো ওঠার জায়গা নেই, ও তো উঠতে পারছে না। ওকে কি হবে, সাঁতার কেটে একটা ভালো জায়গায় এসে তবে উঠতে হবে। ও ঘপঘপ তখন ওপর থেকে ওরা টর্চ ফেলছে আর বলছে তুই এইভাবে আয়, মানে এসে, আর ও তো ওখানে সবসময় যায় না, ওই ঘাটের কোথায় ঘাট মানে পুকুরটার ও কিছু জানে না, বিরাট বড় পুকুর একটা। তখন ওরা ওরমভাবে টর্চ ফেলে ফেলে বলছে তুই এইভাবে সাঁতার কেটে, ওরা ফোকাস ফেলে এইভাবে এইখান দিয়ে ওঠ, তাহলে কি হবে, শুকনো উঠতে পারবে। যাই হোক ও সেই ফোকাস দেখে দেখে সেইভাবে ফলো করে করে উঠেছে, ওপরে উঠেছে। উঠে তখন ওরা বলছে তুই এরকম পড়লি কি করে, চিৎকার করছিলিস কেন, মানে যে দাদাটাকে পাঠিয়েছিল আর 3-4টে লোকের সঙ্গে ওই দাদাটা বলছে, মানে মাসি কোনো একজন লোক, মানে ওর মানে মাসি দিদার ছেলেরা বন্ধু বা যেই হোক কেউ হবে সে। তখন সে তারা বলছে যে তুই কি রে পড়লি। তখনও বলছে যে জানো আমি যখন চলে যাচ্ছিলাম প্রথমে দেখলাম একটা কেউ স্নান করার মতো ঘপ ঘপ আওয়াজ পাচ্ছিলাম, তারপর যখন চলে যাচ্ছিলাম তখন কেউ যেন মনে হল চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। আমি ফিরে এসে দেখলাম যে সত্যি কেউ এরকম ডুবে যাচ্ছে আর ঘপ ঘপ করছে, হাতগুলো একবার উঠছে একবার নামছে, মানে হাত পরিষ্কার উঠছে আর নামছে, কিন্তু আর কিছু আমি বুঝতে পারলাম না। সেই জন্য আমি তোমাদের চিৎকার করে ডাকছিলাম, আর তোমরা এসে এরকম করাতে টর্চ ফেলাতে আমিও একটু বুঝতে না পারাতে আর একটু পিছিয়ে এসে মানে একদম পাড়ে চলে এসেছি বলে আমার পাটা স্লিপ করে আমি পড়ে গেছি। কিন্তু তোমরা বলছো কেউ ডুবে যাচ্ছিল না, তখন ওরা বলছে কোথায়, কেউ তো ডুবে যাচ্ছে না, পরিষ্কার, তুই যখন তুই তো পড়ে যাচ্ছিস, আর তো কেউ ডোবেনি। ও না খুব অবাক হয়ে গেল, ও বলছে আমি কিন্তু দেখেছি, আমি 2বার দেখেছি, আগে ওরম কেউ জলে ছিল, আমি চলে যাচ্ছিলাম, আমি স্পষ্ট, আমি এতটা ভুল শুনিনি, আমাকে ডেকেছে কেউ, মানে আমাকে ডাকেনি, মানে বাঁচাও বাঁচাও করেছে, আমি এসেছি, এসে আমি তখনও দেখেছি কেউ ডুবে যাচ্ছে, আর তোমরা বলছো না। যাই হোক তখন ওরা বলছে ঠিক আছে চল, আর কখনো এদিকে কিন্তু যতদিন থাকবি এখানে আসবি না, এই পুকুর এই দিকটা আসবি না, তুই এখানে এসছিস কেন। বলছে তখন ও ঘটনাটা বলেছে যে কেন দেরি হয়ে গেছে, কিভাবে এলো, কে এখানে। বলছে আমাকে কিন্তু দেখো আমি যে ভ্যানে আসছিলাম, ভ্যানওয়ালা ওই জায়গাটার পর আমাকে কিন্তু ওই 3 মাথার মোড়ের পর আমাকে কিন্তু আর আনেনি, ওখানে নামিয়ে দিয়েছে, কিছুতেই এখানটা এলো না। ওরা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি কেন আসি, ঠিক আছে থাক ছেড়ে দে, তুই কিন্তু কখনো আর আসবি না। বলছে ঠিক আছে বলে এবারেও বাড়ি চলে গেছে, গিয়ে সব ভিজে জামা কাপড়, ওর মা তখন বাড়িতে ছিল, ওর মাটা দেখে তো একদম ভয় পেয়ে গেছে, কি হলো এরকম কেন, ঘটনা সব বলেছে। ওর মা ওকে খুব বকেছে, মানে দীপালিদির দিদি ওকে খুব বকেছে যে তোর সব সময় বেশি বাড়াবাড়ি, তোর সব সময় একটা অভ্যেস হয়ে গেছে, এরকম যা দেখবি যেটা বারণ করা হবে তুই সেটা করবি, তুই রাত করেছিস তারপর বারণ করলো তুই কেন এখানে এলি, খুব বকাবকি করেছে। যাই হোক তখন দীপালিদি মানে মাসি মা তার মেশো মানে দীপালিদির মেশো আর সব যারা ছিল সবাই বলেছে তুমি কিন্তু ভাই কখনো আর ওখানে যাবে না, যে কদিন এখানে আছো ওদিকটা আর যেও না। ও জিজ্ঞাসা করেছে কিন্তু কেউ কিছু বলেনি, ওই যোগে বলেনি, ওর মাথায় না আরো বেশি করে কিউরিওসিটি যে কেন ওখানটা যেতে না করছে, কেন কি হয়েছে। পরের দিনকে বিয়ে বাড়ি, খুব হইচই বাড়ি, যা হয় লোকজন, ছেলের বিয়ে তত যাবে, গায়ে হলুদ, এই সমস্ত বিভিন্ন জিনিস হচ্ছে। ওর মাথাতে কিন্তু ত্রিদীপের ওই জিনিসটাই ঘুরছে যে কাল কি হলো, ব্যাপারটা আমাকে সলভ করতে হবে, দেখতে হবে, যা হয় আর কি, তখন একটা খুব উত্তেজনা থাকে ওইরকম একটা বয়সে। সেই ছেলেটা তখন কি করছে, কি করেছে দীপালি আমাকে বলছে পরের দিন সব গায়ে হলুদ মিটে গেছে, তত্ত্ব ফত্ত যাওয়া ও যা যা ঘটনা হয়ে গেছে, প্রায় তখন 3-4টে বাজে। হঠাৎ বাড়ির লোকের খেয়াল পড়েছে, ত্রিদীপের বিশেষত দীপালিদির দিদির খেয়াল পড়েছে যে আচ্ছা আমার ছেলেটা কোথায় গেল, সকালে খাওয়াটার পর 10টা অবধি দেখেছিল, তারপরে বিয়ে বাড়িতে যা হয় মানুষ তো কি সবসময় চোখে চোখে রাখতে পারে, মানে খেয়াল করেনি আর কি,
কোথায় কি গেল, সবাই বিয়ে নিয়ে হয়েছে। হঠাৎ বলছে আমার ছেলে কোথায় গেল, এখনো তোকে দেখতে পাচ্ছি না, সে কখন দেখেছি জল খাবার খেয়ে চলে কোথায় গেল। তখন যার যার সঙ্গে ও ছিল তাদের সবাইকে বলেছে, হ্যাঁ তোরা ত্রিদীপকে দেখেছিস? কেউ বলছে না দেখিনি। এবারে তো সত্যি সত্যি এই ঘটনা যখন দেখুন 2টো, 2:30, 3টে, 4টে বেজে গেল, ত্রিদীপকে কেউ দেখতে পাচ্ছে না, তখন সত্যি খুব টেনশনে পড়ে গেল। বিয়ে বাড়ি তখন একটা অন্য টেনশন চলে এসছে। মানে দীপাদি বলছে তখন সেই সময় ছেলে একটু পরে বিয়ে করতে যাবে, মানে দিদি মানে মাসির ছেলে, সেই সব ছেলে তখন সকলের টেনশন হলো ত্রিদীপকে নিয়ে কোথায় গেল। হইচই যে যেখানে পেরেছে খোঁজা শুরু করছে যে কোথায় গেছে। তারপরে হঠাৎ দেখছে প্রায় তখন ঘন্টা মানে 10টা থেকে খোঁজ পায়নি, খোঁজ করেনি ঠিক আছে, 2টোর পরে খোঁজ খবর শুরু হয়েছে, 2টো, 2:30, 3টে, প্রায় 4টে, 4:30 বাজে, বিকেল হয়ে গেছে। তখন হঠাৎ দেখছি কিছু ভদ্রলোক মানে পাড়া গ্রামবাসীরা ওইখানকার কুলগাছিয়া ওই যেখানকার জায়গাটা বললাম মানে একদম যেখানে ওদের বাড়িটা, তার আশেপাশে কিছু লোকজন ত্রিদীপকে ধরাধরি করে নিয়ে আসছে। তখন তো বাড়ির লোকরা সবাই দেখে মানে ভয় পেয়ে গেছে, কি হয়েছে? বলছে প্রায় ত্রিদীপ তখন প্রায় জ্ঞান নেই, মানে একটু একটু জ্ঞান আছে, মানে জ্ঞান না থাকারই মতো অবস্থা, মানে শুয়েই প্রায় চ্যাংদোলা করে যাকে বলে এরকম করে নিয়ে এসছে, এনে তো বাড়িতে শুয়েছে। তখন সবাই বলছে যে কি হলো ব্যাপারটা জানতে হবে, কিন্তু ও সুস্থ না হলে জানা যাবে না। তখন যারা নিয়ে এসেছিল তারা বলছে ওকে কিন্তু আমরা দেখেছি, মানে দেখেছে মানে কি যেখানে ওই যে পুকুরটা পুকুর থেকে প্রায় কিছুটা দূরে, মানে অনেকটা মানে যেখানে এদের বাড়ির যে ঘাট, সেই ঘাট থেকে প্রায় অনেকটা দূরে একটা জায়গায়, মানে সেখানটা আবার একটা মানে খুঁটি মতো কিছু পুঁতে, মানে উনি বলছেন আমাকে যেটা বলেছেন যে ওখানে ওই মাছ টাছ ধরা হয়, মানে এদিকের মাছ বা যাতে জল টল বেশি হলে এদিকের মাছ ওদিকে না চলে যায়, তার জন্য একটা ওই এত বড় পুকুরগুলো থাকতো, তার মধ্যে ওই বাঁশের মানে খুঁটি টাইপের, খুঁটি ঠিক বলবো না, ওই কি বলে বেড়া টাইপের কিছুটা করে করে না, প্রায় 6-7 হাত করে করে বেড়াগুলোকে আটকানো থাকতো, মানে ওদিকের মাছ এদিকে চলে না আসে, ওভারফ্লো না হয় জল, এইসব কারণ নাকি না বেড়া এরকম দেওয়া থাকতো, ওদিকে জল এদিকে জল এরকম বেড়া থাকতো। ওই যে বেড়া থাকতো, বেড়ার পাশে যে মানে সমতল মানে মাটির শুকনো জায়গাগুলো, ওইখানে ওকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখে কয়েকজন লোক। এবং তারা তখন কি করছিল, ওইখানে হয়তো কিছু কাজকর্ম করছিল, মাছি ধরার কাজ করুক বা কিছু একটা করছিল, হাত পা ধরছিল বা কিছু করছে, তা দেখে ওদের অচেনা লেগেছে। গ্রামবাসীগুলো মোটামুটি ওরা চেনে, ছোট ছোট জায়গায় কম লোক তখন থাকতো, ওকে অচেনা দেখিয়ে ওদের কিন্তু সন্দেহ হয়েছে। দূরে দেখেছে তখনও মানে এত ওকে তো সাঁতার জানতো, কি করে জানি না ও ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়ে এত জল খেয়ে ফেলেছিল যে ওখানে ও একটা এসে আটকে গেছিল ওইটার মধ্যে, নাহলে কিন্তু ডুবে থাকতো, আর ডুবে থাকলে কিন্তু কিছুতেই ওকে পাওয়া যেত না। পরে নাকি সবাই বলছে বডি ভেসে উঠতো ওর, মানে মৃত মানুষের বডি নাহলে ভেসে ওঠে না, কিন্তু ও তখনও পর্যন্ত মানে ওর মানে জল খেয়ে অজ্ঞানটা হয়ে গেছিল, কিন্তু তখনও কিন্তু ডুবে যায়নি, মানে মুখ আর এটা ওপরে ছিল। ভগবানের অশেষ কৃপা, ওরা তখন তুলে যা যা করণীয় ওরা জানে কি করতে হয়, জলে ডুবলে তা করেছিল, করে একটু সুস্থ করে তখনও পর্যন্ত জ্ঞানটা ছিল, মানে জ্ঞানটা ফিরিয়ে ওরা যেহেতু দেখেছিল যে অচেনা, তখন অনেকেরই সন্দেহ হয়েছিল, যেহেতু এই বাড়িটাই বিয়ে বাড়ি এবং ওখানকার একটা বর্ধিষ্ণু বাড়ি ছিল ওই বিপাড়িদির মাসির বাড়ি, ওইখানকার বিয়ে বাড়ি সবাই জানে, ওখানকার একটা তখনকার দিনে একটা গ্রামে একটা বিয়ে বাড়ি হলো না, সবাই জানতে পারতো বেশ একটা ওই বাড়িতে বিয়ে হচ্ছে, মানে গ্রামের লোকের মানে খুব আনন্দ উচ্ছ্বাস থাকতো, সবাই জানতো নিশ্চয়ই এই বিয়ে বাড়ির কেউ একটা হবে এসছে, কারণ আমাদের কোনো পরিচিত না, একটা শহরের লোক, ওরা বুঝতে পেরেছিল। পেরে ওরা তখন এই বাড়িতে নিয়ে এসছে, এসে বলেছে দীপালিদির মাসি মেশোদাই বলেছে দেখুন তো আপনাদের কেউ কিনা এরম এরম ঘটনা। যাই হোক এটা তো হয়ে গেল। এইবার তো ভীষণ মানে দীপালিদির দিদি তো মানে কেঁদে বলছে দিদি তো আর কোনো, তখন নাকি দীপালিদিরাও ছোটো দীপালিদিরাও গেছে, তখন তো ওখানে ছিল, দিদির তো কান্না, তারপরে মাসি যার বাড়ি গেছে মানে অনেক মাসি যার মাসি দেওয়া হয়, তার কি হতে পারে, গেস্ট এসে যদি এরকম একটা ঘটনা ঘটে বিয়ে বাড়িতে, তার তো টেনশনের তো মানে কোনো ঠিক ঠিকানা থাকবে না, একটা স্বাভাবিক ব্যাপার, এটাই হয়েছিল। যাই হোক
তারপরে যখন ওকে একটু সুস্থ করে মানে ওষুধ খাইয়ে গরম দুধ খাইয়ে যখন সুস্থ হলো একটুখানি, তখন সবাই জিজ্ঞেস করেন দীপালিদি হাজবেন্ড মানে ওর মেসোমাসি মানে ওরা দীপালিদি দিদি সব জিজ্ঞেস করে তোর কি হয়েছিল একটু বলতো, তুই ওখানে গেলি কেন? আর জ্ঞান হওয়া মাত্রই সবার আগে বলছে দীপালি তো ঠাস করে দুখানা চড় মেরেছে, সুস্থ হওয়ার আগেই ওর গালে যখনই ওর জ্ঞানটা এসেছিল। তুই ওখানে গেছিস কেন না শুনে আগে? তুই নিশ্চয়ই, তোকে তো আর কেউ ডেকে নিয়ে যায়নি, তুই নিশ্চয়ই তুই পুকুর পাড়ে গেছিস। আর দীপালি জানতো যে ওনার ছেলে ছিল একদম মানে ভীষণ সাহসী, আর যা মাথায় ঢুকবে সেটা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেই ছেলে নাকি নিরস্ত হতো না। তখন উনি বুঝতে পেরেছিল নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ও গেছিল এখানে আগের দিনের ঘটনার কিছু একটা রহস্য সমাধান করার জন্য। যাই হোক, এরা তখন বলেছে আগে মারিস না, আগে দেখ ব্যাপারটা কি হয়। তারপর তো ও তখন বলেছে যে সত্যি ঠিকই তাই, সন্দেহটা দিদির ওখানে গিয়েছিল। যখন এই বাড়িতে সব কাজকর্ম গায়ে হলুদ মিটে এসে ব্যবস্থা হচ্ছিল, তখন ওর মাথায় এসেছিল ওই যে পুকুরটা কালকে রাত্রিরে ওই ভ্যানলো থেকে শুরু করে সবাই বলছে এখানে আসবে না, এখানে যাবে না, যেটা বারণ করে সেটা মানুষ বেশি করে, বাচ্চারা একটু অল্প বয়সেরা বেশি করে, ঠিক তাই হয়েছিল ওর ক্ষেত্রে। আর ওর এরকম ক্যারেক্টারটা ছিল এরকম। ও ওইখানে জল খাবার খেয়ে চলে গেছিল, এই 12টা-1টা নাগাদ ওখানে গেছিল। প্রথমে নাকি ও ওই পুকুর পাড়ে যেখানটা থেকে আগের দিনে উঠেছিল তার পাশে যে ঘাট বাঁধানো ভালো জায়গা, ও কিন্তু সেখানেই বসেছিল দেখার জন্য যে কি আছে পুকুরটার মধ্যে, কি হয়। ঘাট বাঁধানো শান বাঁধানো জায়গাটাও বসেছিল। বসে থাকার পর হঠাৎ ও ঠিক 2টো বাজে, 2টো থেকে 2:30 হবে, মানে ঘন্টা 1.5-2 হয়ে গেছে, তখন ও বলছে আমার আবার ঠিক আগের দিন যেইখানটাতে রাত্রিবেলা ও দেখেছিল কেউ একটা স্নান করছে বাঁচাও বাঁচাও বলছে, ওইখানটা থেকে আবার একটা কেউ ঝপঝপ করে জলের একটা আওয়াজ। ওর কিন্তু পিছনে ঘাটে যেখানে বসেছিল, ঘাট বাঁধানো একদম শান বাঁধানো সেই ধাপিটাতে, ও কিন্তু পিছনে আওয়াজটা পেয়েছে। ও ঘুরে দেখেছে হ্যাঁ বেশ অনেকটা দূরে। ও বলছে তো আবার সেই রকম ব্যাপার, দেখি তো কি হলো। আজকে তো আর ভয় নেই, কালকে তো ছিল অনেক রাত, আর আজকে তো এখন দিন দুপুরবেলা, এখন আর আমার কে ভয় আছে, কেউ কিছু করবে না। ও আবার সেখানটা হাঁটতে গেছে, গিয়ে দেখছে ও যখন যেখানটা শিখ আগের দিনতে দাঁড়িয়েছিল সেইখানটায় গিয়ে দেখতে পাচ্ছে যত ও কাছে এগোচ্ছে ঠিক জলের ওই ঘোড়ার জায়গাটা ঝপঝপ করে আওয়াজটা ওটা একটু পিছিয়ে যাচ্ছে। আর ওই সেই মুহূর্তে ও বলছে আমার এখনো মনে আছে, আমি পরিষ্কার, আমার এখনো খুব সচেতন আমি আছি, আমার নাকে একটা বিচ্ছিরি গন্ধ এবং একটা গরম হাওয়া, মানে এত গরম হাওয়া মাথার ওপর দিয়ে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম, কি এটা, এতক্ষণ বসে আছে পুকুর পাড়ের সুন্দর হাওয়া, এই সময় এরম একটা মানে গা জ্বালানো গরম হাওয়া। বলছে ওই হাওয়াটা যাওয়ার পরে জানি না আমি কিভাবে মানে যে পড়ে গেলাম জলে, আমি বুঝতে পারছি না। মানে আমার মতো মানে ও খুব একটা বাচ্চা নয়, একটা 18-20-19 বছরের ছেলে, যথেষ্টই লম্বা চওড়া ভালো ছেলে। সে বলছে আমি ওই হাওয়ায় কি করে পড়ে গেলাম, আমার অবাক লাগছে। শুধু পড়ে গেলাম না, ও বলছে আমি কিন্তু, ও সাঁতার জানে আমি আগেই বলেছি, ভীষণভাবে ভালো। বলছে আমি যেই পড়ে গেছি মনে হচ্ছে আমাকে যেন কেউ পা ধরে আরো টেনে নামিয়ে দিচ্ছে। আমি সাঁতার যে কাটবো, হাত আর পাকে নাড়ালে তো সাঁতার কাটা যায় না, বলছে আমি এটা কাটতে পারছি না, যার ফলে আমার শরীরটা যেন ভার হয়ে গেছে। তারপরে আমি অনেক চেষ্টা করেছি, এই যেহেতু আলো আছে আমি ঘাটের দিকে আসবো ওঠার জন্য, আমি সাঁতার খুব ভালো জানি, কিন্তু আমি আর পারিনি। তারপরে আমার আর জ্ঞান নেই, আমার আর মনে নেই, ওইটুকু অব্দি আমার মনে আছে, ওই গন্ধটা, গরম হাওয়াটা, আমার জলে পড়ে যাওয়াটা, তারপরে আমাকে টেনে ধরাটা, পাটা মনে হচ্ছে না আমার আটকে যাচ্ছে, আমি পা নাড়তে পারছি না। আর পা নাড়তে না পারলে কি আমার সাঁতার কাটতে পারবে না, এই তা অবধিও মনে আছে, ওর আর কিচ্ছু মনে নেই। যাই হোক, এই ঘটনা বলার পর তখন সবাই বলল যে তোকে বারণ করা সত্ত্বেও তুই গেছিস যখন, তার পরিণামই এইটা হয়েছে। তখন মানে ওই যে এই ব্যাপারটা কিন্তু দীপালিদি বলছে, দীপালি দিদিও কিন্তু জানতো না যে কেন বারণ, মানে মহিলারা অত দরকার তো নেই, বারণ খারাপ, যাই না দরকার নেই।
সেই দিনকে বলল দীপালিদি, তখন মাসি বলছে, দীপালিদি বলছে আমার মাসি বলছে না, আজকে ওকে ঘটনাটা বলা দরকার, না হলে ওর শিশু মনে হয়তো আবার একটা দিন এমন কিছু কিউরিয়াসিটি হবে, আবার কি করবে ও, কোনোদিন হয়তো এরকম কোনো ঘটনা ঘটাবে। ওকে আজকে বলে দাও কি হয়েছিল, কেন আমরা যেতে চাই না ওইখানটায়। ওই অঞ্চলটাতে রাত্রিবেলা তো কেউ যাই না, যতটা পারে মানুষ, শর্টকাট রাস্তা কিন্তু ওটা, খুব তাড়াতাড়ি ঢোকা যায় বাড়িটাতে, কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে কেউ আসে না, লোকে ঘুরে ঘুরেই আসে। ওই রাস্তাটা কিন্তু পারতপক্ষে লোকে পা দেয় না, খুব দরকার না হলে এবং একসঙ্গে অনেক লোক থাকলে তবেই ওইখান দিয়ে লোকে আসে। ঠিক আছে, এবার বললো কেন, ওকে তখন দীপালিদি বললো আমরাও সেই দিন জানলাম, আমার দিদিও সেদিন জানলো যে ওইখানে তার কিছু বছর আগে একজন ভদ্র মহিলা, তিনি মানে সে সময় প্রেগনেন্ট ছিলেন, তার সন্তান সম্ভবা প্রায় মানে হবই ছিল, মানে একদম শেষ সময় আর কি। সেই সময় তখনকার দিনে গ্রামের মহিলারা তো আর এরকম ছিল না, এত ঠিক আছে নামবো না চলবো না হাঁটবো না ছিল না, ওই গ্রামের পুকুরে তারা যেত, বিভিন্ন কাজকর্ম করতে যেত, ওইখানটা নেবেছিল এবং করে সব কাজকর্ম করে স্নান করে ফিরবে ওরকম দুপুরবেলা। কিন্তু স্নান করতে গিয়ে নামতে গিয়ে কোনো কারণে যেভাবেই হোক, তখন ওনার শরীরটা যেহেতু ভারী, মহিলাদের এই সময়টা হয়, শরীরটা ভারী হয়ে গেছিল, উনি পড়ে গিয়ে ওনার শাড়িটা পায়ের মধ্যে জড়িয়ে উনি মানে আর সাঁতার কাটতে পারেননি। যেহেতু সেই সময় উনি একা ছিলেন, কোনো লোক পাশে ছিল না, উনি যে জলে নেবে মানে পা শাড়ি জড়িয়ে যে ডুবে যাবেন এটা কেউ বুঝতে পারেনি। আর শরীরটা এত ভারী থাকার জন্য পায়ে ওইভাবে জড়িয়ে উনি যখন ডুবে গেছিলেন, অনেক পরে ওনার বাড়িতে যখন খোঁজ, কারণ সেই সময়কার গ্রামের মহিলারা সব জানেন, তার বাড়ির লোকরা রোজগারই এটা নিত্য নৈমিত্তিক ঘটনা যে পুকুর পাড়ে যায়, জল আনে, বাসন মাজে, স্নান করে, কাপড় কাচে, সব করে, এগুলো তার কেউ খোঁজ খবর করে না যে সে ডুবে যেতে পারে, এই ভাবনাটা কারোর মাথাতেই আসে না বা আসেনিও তাদের পরিবারের লোকেদের। কিন্তু যখন দেখছি বউ বাড়ির মানে বউ গেছে, এতক্ষণ ফিরছে না কেন, অনেকক্ষণ বাদে, তখন যখন ওরা গেছে গিয়ে মানে দেখেছে, তখন দেখছে যে ওই যে সমস্ত বাসন টাসন বা কাপড় টাপড় সব রয়েছে, তখন দেখছে ও তো নেই, কী ব্যাপার। তখন সবাই লোকজন এসে খোঁজাখুঁজি, তখন অনেকটা সময় কেটে গেছে এবং তারপরে যখন লোক দিয়ে ডুবুরি, তখনকার দিনে ডুবুরি ডুবিয়ে সব খোঁজা হতো, দিয়ে দেখেছে, তখন দেখছে যে এই ভদ্র মহিলা কি হয়েছে, মানে শাড়িটা পায়ে জড়িয়ে, আর শরীর তখন যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন, শরীরটা ওনার খুব ভারী ছিল, আর ভারী মানে মারাত্মক ভারী, কারণটা আমি বলছি আর একটুখানি বাদে। তখন উনি এমনভাবেই পা জড়িয়ে ডুবে গেছিল যে ওনার আর উঠতে মানে উঠে যে নড়াচড়া করার কোনো ক্ষমতা ছিল না। তারপরেই এই ডুবুরি দিয়ে মানে ভেসে তখনও ওঠেনি, ডুবুরি দিয়ে যখন খোঁজ করে তোলা হয় ওনাকে, তখনও আর তখন তার মানে মানে শেষ সময় মানে মানে বেঁচে ছিলেন, কিন্তু অনেক চেষ্টা করে যে উপর করে যে চাপ দেয় সেটা দেওয়ারও কোনো ব্যবস্থা ছিল না, কারণ তার তখন মানে একদম সন্তান সম্ভাবনার তার একদম শেষ সময় ছিল আর কি, মানে খুব তাড়াতাড়ি সন্তান হবে এরকম একটা তার সময় ছিল, স্টেজ ছিল, সেই স্টেজের উল্টে চাপ দেওয়া যাবে না, কেউ কেউ দিতে পারেনি ওখানকার লোকরা। তারপরেই মানে খুব শীঘ্রই হচ্ছে ওনার এইভাবে তার শ্বাসকষ্ট হওয়াতে, ভেতরে জল চলে যাওয়াতে, শরীরে ওরকম একটা পেটের মধ্যে, তার যেহেতু শিশু ছিল একদম, তখন তিনি মারা যান। শুধু মারা যান না, ওই রকম অবস্থায় মারা গেলে কি হয় নাকি, মানুষকে, শিশুকে আর সন্তানকে আর মাকে নাকি গ্রাম্য রীতি অনুযায়ী, প্রচলিত রীতি অনুযায়ী শিশুকে আলাদা করতে হয়, যেভাবেই হোক তখন বার করে আলাদা করতে হয়, করে শিশুকে আলাদা কবর মানে পুঁতে দিতে হয়, আর মাকে পোড়াতে হয়, এটা নাকি নিয়ম ছিল। সেইটা করতে গিয়ে তখন দেখা যায় যে ওনার মানে গর্ভে 3টি সন্তান ছিল একসঙ্গে, যেমন যমজ হয় তেমন 3টি সন্তান ছিল। আর এই 3টি সন্তান থাকার ফলে তার শরীরটা আরও ভারী হয়ে গেছিল, মানে অতিরিক্ত ভারী শরীরটা হয়ে গেছিল, সেই জন্য তিনি আর নড়াচড়া, জলে ওইভাবে ঢুকে পাটা জড়িয়ে যাওয়ার ফলে সাঁতার জানার সত্ত্বেও উনি আর উঠতে পারেননি। আর ওই জল খেয়ে আর ওইভাবে মানে জল চলে যাওয়াতে, শ্বাসকষ্ট হওয়াতে উনি আর খুব তাড়াতাড়ি মানে যদিও ওনারা মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেও বাড়ি থেকে খুঁজে তুলতে পেরেছিল, কিন্তু বাঁচানো যায়নি, ওনার ওইভাবেই কিন্তু মৃত্যুটা হয় জলে ডোবার কারণে। তারপর নাকি ওনার স্বামী প্রায় সময়, আর তার আগে একটা কথা বলে নিই যে
তারপরে ওনার এই মৃত্যুর পরে ওইখানে কিন্তু আরও মানে কিছুদিনের মধ্যে মানে বছরের কাজ হয়নি, তার মধ্যে যেহেতু 3 দিনে কাজ হয়ে গেছিল অপঘাতে মৃত্যু, বছরের কাজের আগেই কিন্তু ওইখানে আরেকটি এরকম জলে ডোবা কাহিনী, মানে হঠাৎ করে জলে ডুবে ওরকম মৃত্যুর কাহিনী হয়। সবাই বলে যে ওই যে প্রথম দিনে এই মহিলা যিনি মারা গেলেন তিনিই হয়তো এরকম তাকে আরেকজনকে নিয়ে নিলেন। কিন্তু তারপরের ঘটনা হচ্ছে ওনার স্বামীর কাছে যখন বাড়িতে ঘটনাটা ওনার কানে যায়, ওনাকে বলা হয়, তখন উনি একদিনকে ওনার স্ত্রীর ছবির সামনে বলছে যে দেখো তুমি তো চলে গেছো, তোমার আত্মাটা জানি না কিভাবে শান্তি হবে, তুমি আমাকে বলো। উনি নিজের মনেই কিন্তু কথাটা বলছেন, কি করে পাবে আমি জানি না, তবে এই যে আরেকটা বাচ্চা এরকম চলে গেল, তুমি কিন্তু যদি তোমার আত্মায় কিছু হয়ে থাকে, সবাই বলছে পাড়ায়, তুমি কিন্তু কারোর কোনো ক্ষতি করো না, আমি চাই না। আর আমার তো 3টে সন্তান চলে গেল, তুমি চলে গেলে, আর কোনো কারোর সন্তান কেড়ে নিও না। কিছু দিনের মধ্যেই নাকি উনি স্বপ্ন পান, ওই ভদ্রলোক, যে ওনার স্ত্রী ওনাকে বলছে আমি আরও 2টো প্রাণ নেব, তারপরে আর কোনো ক্ষতি তো আমি কারোর করবো না, আমার 3টে সন্তান চলে গেছে, আমি সেই সব বলতে পারছি না। এটা ওনার স্বপ্নে উনি পান, এটা সত্যি কি মিথ্যে জানে না, কিন্তু উনি বলছেন এই ঘটনাটা উনি শোনার পরে, বলার পরে উনি কথাটা সবাইকে জানিয়ে দিয়েছিলেন, কারণ একটাই কারণ, যাতে সবাই সচেতন হয়ে থাকে, ওইখান দিয়ে কেউ না যায়। কারণ উনি চেয়েছিলেন আর যেন দ্বিতীয় কোনো প্রাণ না যায়। একটা প্রাণ গেছে, ওনার স্ত্রী যখন এটা স্বপ্নে ওনাকে বলেছেন, ওনার ভুল ভ্রান্তি উনি জানেন না। এইবারে তারপরেও এই মাসি বলছেন যে তারপর থেকে তার মানে বছর খানেক পরে কিন্তু ঠিক আবার ওইখানে আরেকটা ছেলে কিন্তু মানে এরকম মানে মোটামুটি 15 থেকে 16 বছরের একটা বাচ্চা সেখানে মারা যায়, মানে ওরকম জল ডুবে মারা যায়। সেও কিন্তু ওইভাবে একটা মানে মারা যাওয়ার কথা না, কিন্তু জল ডুবে মারা যায়, মানে 2খানা প্রাণ চলে গেছে। তার মানে কিন্তু ওই যে বলেছে 3টে প্রাণ যাবে, ওই 3টে প্রাণ জানি না তৃতীয় কোন প্রাণ যাবে, সেই জন্য সবাই পারতপক্ষে ওই রাস্তাটাকে কেউ ওখান দিয়ে যায় না, অ্যাভয়েড করে। সেই কথাটা যখন জানিয়ে দেন, এই শুনেই তখন মানে দিদি তো মানে দীপালিদির দিদি তো মানে অঝরে কাঁদছেন যে আমার ছেলেটাকে তো মানে মরতে মরতে আমার ছেলেটা বেঁচে গেল 2বার, আগের দিন রাত্রিবেলা, পরের দিন সকালবেলা, মানে কি যে ওর মানে কপাল গুণ, বরাত গুণ যে এটা বেঁচে গেল। তখন সবাইকে ঘটনাটা মানে জানিয়ে দিল, যাতে আর কোনো দিন ওই ছেলেটাকে যে তুমি কখনো এখানে তোমাকে আর আসতে হবে না, দীপালি দিদিকে তুমি আর ছেলেকে নিয়ে এখানে আসিস না, এখানে আর তোকে আসতে হবে না, কারণ এই পুকুরের পাড়ে আমি চাই। তখন ওকে বোধহয় তুই কি এরপরে আর কখনো এখানে এলে এখানে যাবি? বলছে না, আমি যখন যেতে, কেন ভয় তোর জীবনে ছিল না, এই দুটো ঘটনাতে প্রচণ্ড ও কিন্তু ভয় পেয়ে গেল। বলছে আর কোনোদিন আমি এই ধরনের কাজ তো করবই না, আজ থেকে আমার মনে যে কোনো এই যে কৌতূহল, এই ব্যাপারটা কি আমি আর রাখবো না। ও যেহেতু এত বড় ছেলে, সে বুঝে গেল দুটো ঘটনা 2 দিন ঘটলো। সেই দিন থেকে দীপালিদি বলছে যে আমার দিদি ওখানে যাওয়া বন্ধ করে দিল। আর ছেলে তো প্রশ্নই নেই, দিদি বলছে মাসি তুমি কিছু মনে করো না, আমি আর কোনোদিন এদিকে আসবো না, কারণ এইখানে 2টো ফাঁড়া আমার ছেলে কেটে গেল, আর কখনো আমি আসবো না এখানে। দীপালিদি বলছে আমার দেখা 2টো ঘটনা, জানি না তৃতীয় কোনো আর প্রাণ ওখানে গেছে কিনা, কারণ বলছে 3টে প্রাণ নেবে, ওর স্বামীকে বলেছিল, তারপর কিন্তু আর হবে না, এই 3টে প্রাণ গেছে কিনা আর জানি না। তার পরবর্তীকালে দীপালিদি বলছেন যে ওরা মাসিরা ওখানে থাকতেন, কিন্তু মানে ছেলে যেহেতু বিয়ে হওয়ার পর ছেলে অন্য জায়গায় চাকরি বাকরি পেয়ে ছেলে ওনার চলে গেছে, সেই জন্য দীপালি দিদা বলছে আমরা ওখানে যাইনি, মাসির পরবর্তীকালে মাসি চলে এসছে বাকি আমি আর জানি না, দীপালি ছোট ছিলেন যেহেতু, পরে দীপালি দিদি বিয়ে টিয়ে হয়ে গেছেন। বলছে জানো তৃতীয় প্রাণ গেছে কিনা আমি জানি না, কিন্তু এটা একটা মারাত্মক ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লাগলো। মধুমিতাদি বলছে উনি খুব ভালো মানুষ ছিলেন। অসীমা ব্যানার্জি বলছেন কি প্যাথেটিক ঘটনা, একা একা প্রেগনেন্সির মধ্যে পুকুরের নেমে স্নান করতে যাওয়া ঠিক না। না দিদি, একটা কথা বলছি, এটা কিন্তু তখনকার দিন হিসাবে আপনাকে বিচার করতে হবে। সেই সময় যেটা দীপালিদি আমাকে বলছিলেন, সেই সময় কিন্তু আমাকে দীপালিদি বলছেন, আমি এই কথাটা বলছিলাম যে বলছেন
তুমি জানো না, আমার মাসিরা বলেছে যে তখনকার দিনে যখন এরকম বাড়িতেই তো এই ঘটনাগুলো মানে প্রেগনেন্সি মানে বাচ্চাটা বাড়িতেই তো ব্যবস্থা করতেন, যারা দাইমা টাইমা থাকতেন, তারা কি বলছে এমন দিনও গেছে যে মাসি বলছেন, মাসির শাশুড়ি নাকি বলতেন, তারা নাকি যখন মানে মাসির মানে মেশোর জন্মের আগে নাকি বলছে আগের দিনও পর্যন্ত পুকুর ঘাটে গেছে, কাজ করেছে, বাসন মেরেছে, সব করে তারপরের দিন সকালবেলা মানে মেশো হয়েছে, এরকম দিনে নাকি হতো। এই ঘটনাগুলো নাকি গ্রামগঞ্জে সব কোনো ব্যাপার ছিল না এগুলো। মানে এখনকার দিনে আমাদের সময়কার এই ভাবলে তো সেটা চলবে না আর কি। হ্যাঁ, সেই কারণে তখন কেউ ভাবতোই না যে প্রেগনেন্সিটা অন্যান্য অসুখ, শরীর খারাপ বা নর্মাল মতনই আর কি। ঠিক আছে, যত কাজ করো শরীর ভালো থাকবে, তত ভালো, তাদের কোনো কষ্ট হবে না, ভালোভাবে প্রসব করতে পারবে, এরকম একটা তাদের একটা চিন্তাধারা ছিল তখনকার মানুষদের। সেই কারণে কিন্তু সেই থিঙ্কিং নিয়ে আমাদের ভাবতে হবে। সেই কারণে ওরা কি কোনো খোঁজ কেউ করেনি যে কি হয়েছে, ঠিক আছে চলে আসবে, ঘন্টা তিনেক বাদে আসছে না দেখে তখন টেনশন হয় বাড়ির লোকরা, তখন খুঁজতে গেছে পুকুর পাড়ে গিয়ে, তখন সন্দেহ হওয়াতে এই হয়েছে ঘটনাটা। যাই হোক, তার আত্মাটা যেহেতু তৃপ্ত হয়, তার 3টে সন্তান তিনি মানে মানে জন্মের আগেই মারা গেছেন, তাতেই আর কি সে খুব কষ্ট পেয়েছিল। যাই হোক, পাপিয়া বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনি একটু। শহরে এখন ভাবা যায় না, একদমই শহরে তো এগুলো ভাবা যায় না, কিন্তু তৎকালীন সময় কিন্তু এগুলো হতো। আমাকে দীপারিদি বলেন, এবং ঘটনা আমি শুনেওছি অনেক জায়গাতে এগুলো হতো আর কি। যাই হোক, তা এটা কেমন লাগলো জানি না আপনাদের, আমার কিন্তু ঘটনাটা ভীষণই মানে মনে হচ্ছে এটা অদ্ভুত লেগেছে ঘটনাটা, যে এটা যে ঘটে আমার তো সত্যি কথা আমরা জানতাম না। আচ্ছা, তখনকার দিনে বাচ্চারা জন্ম নিতে গিয়ে অনেকে মারাও, হ্যাঁ একদমই মারাও যেত, এই কারণেই তো অনেক মৃত্যু ছিল, আবার অনেকেই জন্ম নিতে গিয়ে মারা যেতেন, এইসব তো ঘটনা ঘটতোই, এগুলো আসছে তখন কোথায় আর নার্সিংহোম হসপিটাল। যাই হোক, এবার আমি কেমন লাগলো আপনারা জানাবেন। আচ্ছা, দীপালি দিদি এই ঘটনাটা আমার তো খুব মানে ভালো লেগেছিল। এবার যে ঘটনাটা আমি বলবো এটা একটু বড় ছিল ঘটনাটা, এবার ঘটনাটা একটু ছোট। হ্যাঁ, এবার ছোট একটা ঘটনা বলছি। এই ঘটনাটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়, এটা 1970-72 সাল নাগাদ ঘটনাটা আমাকে যিনি পাঠিয়ে বলেছেন তিনি বলেছেন। আর ঘটনাটা কিন্তু মধুমিতা চক্রবর্তী বলছেন এখন তো বাচ্চা হওয়ার সময় সবার বেড রেস্ট। হ্যাঁ একদমই এখন তো এরকম ধরনের সমস্ত কিছু থাকে, তখন তো আর এগুলো ছিল না, তখন কাজকর্ম ভীষণভাবে ইউজুয়ালি করা হতো আর কি, করাতেন বাড়ির লোকেরা বা করতেও সবাই। আচ্ছা, যাই হোক, এবারে যে ঘটনাটা বলছি এটা হলো যিনি বলেছেন আমাকে ঘটনাটা, আমার একজন পরিচিত, তিনি থাকেন হচ্ছে টিটাগড়, থাকতেন তখন টিটাগড়ে। এবার জানি না আপনারা এরকম ঘটনা জানেন কিনা, তো আমি আরেকটা ঘটনা শুনেছি, এই ঘটনাটার সঙ্গে শুনে আমার মনে পড়ে গেল, আমি আগে এটা বলে নিই। সেটা হলো এই যে যিনি বলেছেন সুমন দা আর কি, সুমন দা ওনার দাদু টিটাগড়ে যখন থাকতেন, সুমন দাদের বাড়িটাই ওখানে ছিল, এই 70-72 সালে ঘটনা বলছি। তখন নাকি ভীষণ লোডশেডিং হতো। লোডশেডিং বলতে মানে এরকমও নাকি দিন গেছে, মানে 24 ঘন্টার মধ্যে হয়তো 20 ঘন্টা কারেন্ট নেই, 4 ঘন্টা আছে, বা 10 ঘন্টা নেই, 14 ঘন্টা নেই, 10 ঘন্টা আছে, এরকম নাকি সেই সময়টা হতো, ভীষণ কারেন্ট যেত আর কি। তখনকার দিনে কারেন্ট যাওয়ার অনেকগুলো কারণ থাকতো, মানে উৎপাদন এইসব তো থাকতো, তাছাড়া আর একটা কারণ থাকতো, সেটা আমি বলছি পরে। তাহলে আগে বললে ব্যাপারটা ঠিক হবে না, পরে বলবো কারণটা। তা এই সুমনদার দাদু আর কি একদিন রাত্রিবেলা, তারা এরকম প্রায় দিন নাকি গরমকালে তো খুবই হতো, শুয়ে আছেন, হঠাৎ করে ফ্যান বন্ধ হয়ে গেল, তো গেলই, জানেন যে কারেন্ট চলে গেল। এবার মোটামুটি আবার কখন আসবে তো আসবে, না আসবে পরের দিন সকালে আসবে এরকম। তা একদিন কি হয়েছে, এরকম শুয়েছেন 12টা-1টা অত বাজে, শোয়ার পরে ঘন্টা ঘুম টুম 1-2 ঘন্টা হয়ে গেছে, তারপরে হঠাৎ করে কি হয়েছে, কারেন্ট চলে গেছে। কারেন্টটা চলে যাতে ওনারা ন্যাচারালি ওনারা সবাই ভেবেছেন বাড়িতে যে যেরকম যায়, কারেন্ট চলে গেছে, লোডশেডিং, আবার আসবে তো, এলো না এলো, তা ঘুমিয়ে পড়েছেন। এবার উনি প্রত্যেক দিন ভোরবেলা বেরোতেন, একটু হাঁটাচলা করতেন, যাকে মর্নিং ওয়াক বলে, সেটা উনি করতেন। আগেকার দিন তো অভ্যেসটাও ছিল, বয়স্ক লোকটা সকালেই উঠতেন, এবার উনি ঘুরতেন। সেদিনকেও ঘুমটা ভালো হয়নি বলে সারারাত্রি কারেন্টটা নেই,
উনি সকালবেলা বেরিয়েছেন হাঁটতে, যেমন বেরোন। এবারে হাঁটতে হাঁটতে একটা রাস্তায় গেছেন, মানে গিয়ে গলির একটা রাস্তাতে গেছেন, যেখান থেকে হেঁটে হেঁটে আসতেন। দেখছেন একটা জায়গা না খুব জটলা হচ্ছে সকালবেলা, অত ভোরবেলা, মানে 5টা 5:30 বাজে, অনেক লোকের ভিড়, জটলা। এবারে তখন বলছেন যে উনি গেছেন, কি বলছেন, কি হয়েছে এখানে এত জটলা কেন? ভিড় ভাড়কা সরিয়ে, লোককে এরকম সরিয়ে উনি দেখতে গেছেন কি হয়েছে ওখানে। সবাই মিলে ভিড় করে দেখছে একজন কেউ মানে শুয়ে আছে, কাপড় চাপা দেওয়া, একটা কাপড় পুরো চাপা দেওয়া শুয়ে আছে। তখন জিজ্ঞেস করছেন কি হয়েছে এখানে এরকম ভাবে কি? তখন যারা ভিড় করেছিল ওখানকার আশেপাশের লোকরা, তারা বলছে দেখুন না, এই কালকে রাত্রিবেলা মানে 12টা 1টার সময় এই লাইট, এই যে পোস্ট আছে, পোস্টে উঠেছে, ওপর থেকে পড়ে গেছে। তখন উনি বলছেন যে এত রাত্রে লাইট পোস্টে উঠেছে কি করতে, পড়ে গেছে। তখন আরও লোকরা বলল, তা সুমনদা বলছে সুমন দাদুও জানতেন ঘটনাটা কেন হয় এগুলো। তখন যেটা আমি বলতে যাচ্ছিলাম, আরেকটা কারণ মাঝে মাঝে কি হতো, তখনকার দিনে ইলেকট্রিকের তার চুরি হতো, আমাকে উনি বললেন। কীরকম চুরি হতো এখন তো আমরা সেসব জানি না বা দেখিও নি যে তার চুরি হয়, কারণ এখন আর কি তার চুরি করবে, বা এই হাই ভোল্টেজ কানেকশানে উঠলে তো শেষ। তখনকার দিনে কি হতো, ওই তারগুলো নাকি কি করতো ওরা আগে, ওরাও ইলেকট্রিশিয়ান অবশ্যই ছিল, নাহলে যে কেউ তো উঠলে পরে কারেন্ট খেয়ে তো এরকম অবস্থা হবেই। তার হতো না, ওরা আগে থেকে কানেকশন কেটে দিত, যেখানে যেখানে জানতো জয়েন্ট আছে বক্স, সেখানে কাটতো, কেটে সেই তার চুরি করতো। কারণ তারের মধ্যে তখনকার দিনে তামা টামা অনেক ভালো ভালো সব মেটাল থাকতো, সেই মেটালগুলো চুরি করে ওরা বিক্রি করতো। এটা একটা বড় মানে একটা চোর এক ধরনের এটা একটা চোরা কারবারিতে একটা ব্যবসা ছিল। কোনো কোনো অঞ্চল দেখে দেখে ওরা কোনো দিন ওরা এইভাবে করতো সেইটা। এবং যখন করতো সেটা অনেক রাত্রে করতো, কারণ কি মানুষজন ঘুমিয়ে পড়তো। তখনকার দিনে কি হতো, অনেক জায়গায় ওই নাইট গার্ড থাকতো, মানে পাহারা দিত লোকেরা, যে মানে পাড়ার লোকজন নিয়ে আজকে আমরা এই 10 জন পাহারা দেবো, কালকে 10 জন পাহারা দেবো, এইভাবে পাহারা দিত। যে অঞ্চলটাতে ওরা দেখতো যে নাইট গার্ড থাকবে না, বা পুলিশ টুলিশ রাস্তা নাকি ঘুরতো, পুলিশ টুলিশ থাকবে না, সেই সমস্ত জায়গাগুলোতে দেখে দেখে বেছে বেছে ওরা ঠিক করতো যে লাইট কানেকশন কাট করে সেখান থেকে তার চুরি করবে। পরের দিন সকালে জানা যেত যে কেন ওরা লোকে ভাবতো সাধারণ লোক শুয়ে পড়লে কি ভাবতো, লোডশেডিং হয়ে গেছে, যে লোডশেডিং হয়ে গেছে, আসেনি, কোনো কারণে আসেনি, এমনি তো সারাদিনই কারেন্ট থাকে না, এই কারণ বুঝতে পারতো না। কিন্তু ওই ব্যাপারটা হতো। সেই দিনও কি হয়েছিল, এই যে লোকটা, এই যে ছেলে যে পড়ে গেছিল ছেলেটা, সে ওই তার চুরি করতে উঠেছিল, কিন্তু কোনো কারণে ওই কানেকশনটা কাটার আগে কোনোভাবে ফলস হয়ে গিয়ে ওকে কারেন্ট মারে। এবং যেহেতু থাম্বাগুলো সবসময় থাম্বাগুলো কি হতো, আগেকার দিনে কাঠ থাকতো, কিছু লোহার থাকতো, ওই থাম্বাটা ছিল লোহার থাম্বা, কাঠের নয়, লোহার, সেগুন কাঠ থাকতো নাকি বেশি শুনেছি আমি, বলেছে আমাকে মুসলমানরা, কিন্তু ওই থাম্বাগুলো ছিল লোহার থাম্বা। তার ফলে কি হয়েছিল, চট করে কারেন্টটা ধরে নিয়েছিল, আর দেওয়ার পরে কি হয়েছিল, ওনাকে এমনভাবে ঝটকা মেরেছিল জোয়ার ধরে থাকতে পারেনি, ওখান থেকে সোজা পড়ে একদম স্পট, একদম মানে পড়ে পুরো নীল হয়ে গেছে শরীরটা, একদম পুরো মানে কারেন্টে একদম পুরো মানে পুড়ে মানে পোড়ার যে দাগ ওরকম নাকি আমার কালশিটার মতো হয়ে গেছিল। সেটাই সকালবেলা সবাই দেখে চাপা দিয়ে রেখেছে, বা ইলেকট্রিক সাপ্লাই বা পুলিশে খবর টবর দিয়েছে, দিয়ে এসে তারপরে সব বডি টডি নিয়ে যাবে। এটা কিন্তু সুমনদার দাদু ব্যাপারটা, সুমনদা ওকে তুলে দেন একটুখানি, সুমনদার দাদু এগুলোকে মানে বলেছেন যে ঘটনাটা দেখে এসছেন, দেখে বাড়িতে এসে বলেছে ব্যাপারটা।
তারপর তো সবাই লোকজন গেছে, গিয়ে দেখে সারা অঞ্চল মানে টিটাগড়ে ওই অঞ্চলটাতে ওখানটায় মানে কাছেই নাকি ছিল জুট, কোনো একটা জুট মিল ছিল ওখানে, তখন সে খুব বড় জুট মিল, সেখানে প্রচুর লোকজন মানে ওই সময় ভোরে 3টে শিফটে কাজ হতো, ভোরবেলা মর্নিং শিফট, ডে আর নাইট শিফট, ইভিনিং শিফট, নাইট যেটা, আর নাইট তো হতোই একটা, 4টে শিফটে কাজ হতো। ভোরের লোক আসছে যাচ্ছে, সকালের লোক যাচ্ছে, এরকম সব নাইট শিফটের লোক ফিরছে, এরকম সমস্ত, তারা সব ভিড় করে সারা অঞ্চলটাতে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। যাই হোক, তারপর বডিটা চলে গেল, গিয়ে যা তো হওয়ার সেটা তো পুরোপুরি মোটামুটি হয়ে গেল, ওই দিনকার মতো মিটে গেল। এইবারে আসি অন্য ঘটনাটা, সেটা হলো এর পরের ঘটনা। এর কিছুদিন বাদে সুমনদা বলছে, ওই যে আগে বললাম না ওই অঞ্চলটাতে কিন্তু মানে ওই জুট মিলে লোকরা যারা দূর থেকে, অনেকে না বিহারি টিহারি, বিহার থেকে ম্যাক্সিমাম লোকজন থাকতো ওখানে, তখন তারা ভাড়া থাকতো ওখানে, কিছু পরপর কোয়ার্টারের মতো তৈরি করে কিছু লোক ভাড়া দিত ওখানকার লোকরা। ওই ভাড়া দেওয়ার কিছু লোক ওই ঠিক ওই যেখানে যে ওই পোস্টের মধ্যে লাইটের পোস্টে ঘটনাটা ঘটেছিল তার একটু পাশেই ওরকম অনেকগুলো ঘর আছে, এই সমস্ত শ্রমিকরা থাকতো, কর্মচারীগুলো মানে জুট মিলে। এবার বলছে হঠাৎ কিছুদিন বাদে মোটামুটি মানে বলছে মাস 3-4 যায়নি, একদিন একজন ভদ্রলোক মানে নাইট শিফটে কাজ করে, নাইট শিফটে মানে কি ওনার ইভিনিং শিফট ছিল, রাত্রে ফিরছে, মানে প্রায় 11টা 11:30 12টার সময় ফিরছে, সাইকেল করে ফিরে ওখানটা নেবে, ওখান দিয়ে আসছে। হঠাৎ উনি দেখছে একটা রাস্তায় ছায়া পড়েছে, ওনার ওইখান দিয়ে যাওয়ার পাশে একটা ছায়া, বেশ একটা বড় ছায়া। আর যেহেতু তখন ওই লাইটগুলো না হলদে হলদে বাল্ব ছিল, সেই বাল্বে কি হতো আরও ছায়াটা না দুললে মানে একটা অন্যরকম লাগতো, এখনকার মতো সাদা সাদা লাইটগুলো যেহেতু নয়, এলইডি নয়, তখনকার দিনে ওই বাল্বগুলো ছিল। বলছে লাইটগুলো না মানে ছায়াটা নড়ছে, উনি না উঁচু হয়ে দাঁড়িয়েছে, কিসের রাস্তার মধ্যে ছায়াটা নড়ছে, দেখছে ওই পোস্টের ওপরে একজন ঝুলছে, মানে একটা কোনো একজন কেউ ঝুলছে, মানে পরিষ্কার ঝুলছে, মানে হাত দিয়েও যেভাবেও ঝুলছে, নিচটা তো অন্ধকার, তলায় হচ্ছে লাইট, মানে নিচটা লাইট, ওপরটা অন্ধকার, কিন্তু ওই মানে ঝোলার শ্যাডোটা নিচটা একটু একটু করে পড়ছে, তাতেই উনি দেখতে পেয়েছেন। বলছে কি হলো ব্যাপারটা, মানে এই লাইট পোস্টে আর লাইটটা অন্য জায়গায়, আর মানে পোস্ট ঝুলছেটা হচ্ছে ওই যেখানটা পড়ে গেছিল ওইখানটাতে। উনি সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেবে বা আশেপাশে যাদের আরও সব কোয়ার্টার মতো আছে তাদের লোক ডেকেছে, শীঘ্রই এসো, দেখো এখানে কেউ ঝুলছে এখানে। উনি যখন ডাকতে গেছেন সব লোকজন এসে গেছে, এসে গিয়ে দেখছে যে ওইখানে কেউ নেই, কোনো ছায়াও নেই, কেউ ঝুলছে না, এবং যে ছায়াটা পড়ছিল সেটাও নেই, মানে লাইটের যে ছায়াটা পড়ছিল সেটাও নেই। তখন সবাই বলছে কি ব্যাপার, তুমি কি আজকে মানে ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় কি মিল থেকে বেরোনোর সময় খেয়ে দিয়ে বেরিয়েছো নাকি, ভুলভাল দেখছো এরকমভাবে, কে ঝুলছে এখানে, কেউ তো নেই। তখন উনি বলছে আমি তো পরিষ্কার দেখেছি। সেই ভদ্রলোক পুরো অপদস্থ হয়ে গেছে সবার কাছে, লোকে ভেবেছে বোধ হয় কিছু খেয়ে ঢুকেছে মিলের ওয়ার্কার, ভুলভাল দেখে বলেছে, সবাই রাগটাই করে গালাগালি দিয়ে চলে গেছে। উনি কিছু বলেনি, উনি তো বলেছে ঠিক আছে আমি কিছু বলবো, মানে উনি আর কিচ্ছু বলেনি, বাড়িতে চলে গেছে। এর পরের দিন, মানে কিছু পরের দিন ঠিক বলবো না, মানে কিছু পরে, মানে মাস 2-3 পরে, লোকে ঠিক আছে এটা তো প্রথম দিন, তো মানুষের মনে কি সন্দেহটা প্রথমেই টানা বাঁধে না, কিছু হয়নি। মাস 2-3 চলে গেছে। একদিন তখন খুব গরমকাল, ওরকম রাত্রিবেলা ওখানকার যেহেতু ওই যারা বললাম ওই কোয়ার্টার টাইপের যেগুলো আছে ওখানকার মহিলাগুলো কেউ কেউ বাইরে বসে থাকে, একটা বয়স্ক ভদ্র মহিলা তিনি ওখানে বসেছিলেন। উনিও দেখছেন বসে থাকতে থাকতে ওই রাত্রিবেলা, আমার তখন শোয়নি, শুতে যাবো শোয়নি, দেখছেন কেউ একটা ওই ল্যাম্প পোস্টের ওইখানে একজন মানে কোনো একজন মানে একটা ছায়া মতন রয়েছে, যে ওখানে দাঁড়িয়ে আছে বা উঠবে এরকম একটা কিছু ওনার মনে হয়েছে। ও তখন বয়স্ক ভদ্রমহিলা একটা এগিয়ে গেছে, গিয়ে দেখছেন কি হলো, যেহেতু আগে উনি এই ঘটনাটা একদিন ঘটে গেছে, একটা মানে এই কেসটা জেনেছেন উনি, প্লাস একদিন এই যে ভদ্রলোকের ঘটনাটা সব জানাজানি হয়ে গেছে টিটাগড়ে অঞ্চলটাতে, ওই ওই জায়গাটাতে। এই ভদ্রমহিলা একটু এগিয়ে গেছে যে ভাই তুমি আর তাহলে কেন এখানে দাঁড়িয়ে আছো, কেন হচ্ছে বলতে যাবে।
বলে উনি বেশ খানিকটা দূর, মানে মানে দেখা যাচ্ছে কিন্তু দূরত্ব আছে, মানে মোটামুটি ওনাকে হয়তো 30 পা হাঁটতে হবে, হেঁটে তারপরে ওনাকে সেই জায়গাটা পৌঁছতে হবে। যত উনি কাছে যাচ্ছেন গিয়ে দেখছেন সেখানে কেউ নেই, একদম পরিষ্কার। কিন্তু উনি বলছেন আমি যেখানে বসেছিলাম আমার কিন্তু চোখের মানে দৃষ্টি পর্যন্ত কিন্তু ওই সুমনদা বলছে ওই ভদ্রমহিলা কিন্তু দেখেছিলেন কেউ একটা ওইখানে আছে, ওই গাছে ওই এই পোস্টার গোড়াতে। উনি এই ঘটনাকে সবাইকে বলেছেন, কেউ সেটা ব্যাপারটা মানেনি। এবার কি হয়েছে, আমি আগেই বললাম এটা খুব গরমকাল ছিল। তারপরে একদিন কি হয়েছে, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঝড়। ঝড় হলে কি হতো, তখন গাছ টাছ পড়ে না তার ফাট ছিঁড়ে যেত। আর তারটা ছিঁড়ে যাওয়ার পরে কি হতো, এমনিতেই মানে এখনকার দিনের মতো চট করে কিন্তু কানেকশন ঠিকঠাক করে দিতে পারতো না। আজকে রাত্রে ছিল তো কালকে দুপুরে গিয়ে বিকালে গিয়ে ওই আবার কানেকশন জুড়ে টুড়ে লোক আসবে, ঠিক হবে, এরকম একটা ব্যাপার ছিল। তখনও ঠিক সেইভাবেই ওই দিনও কিন্তু সেই ঘটনাটা ঘটে, একটা ঝড় হয়েছিল, ঝড়েতে লাইট মানে তার ফাট সব ছিঁড়ে গেছিল। এবার যথারীতি খবর টবর দিয়ে এসছে যেসব লোক যেখানে যেখানে খবর দেয় ইলেকট্রিক সাপ্লাইতে যেখানে কাজ টাজ হয়, তারা সেদিন তো আসেইনি। পরের দিন দুপুরবেলা ওই এক লোক 3-4 জন লোক যারা এসছে সে মই নিয়ে লোক উঠেছে সারাতে, যে একদম টপে উঠে ওই জোড়াগুলো দেবে, জোড়াতালি দিয়ে সব করবে। কাজকর্ম প্রায় শেষের মুখে, শেষ হয়ে গেছে, কিন্তু তখন পর্যন্ত কানেকশন কিন্তু দেওয়া হয়নি। মানে কানেকশন দেবে তবে না, নামবে কানেকশন দেবে তবে তো লোকে চলবে, যে কার সব জায়গায় ইলেকট্রিক সাপ্লাই হবে, এটা কিন্তু হয়নি। কানেকশন দেওয়ার আগেই উনি এমন একটা বললেন, ঝাপটা লাগলো ওপর থেকে। ওনারা দড়ি বেঁধে তো, কোমরের দড়ি টড়ি বেঁধে তো মানে নিচ থেকে ধরে ওই মইতে ওঠেন, মইতে যাতে না পড়ে যায়। বলছে এমন ঝাটকা লাগলো, ওই মোটা দড়ি কিভাবে ছিঁড়েছে জানি না, উনি মাটিতে পড়ে গেলেন। ওই ভদ্রলোক যে মানে যে ইলেকট্রিকের যে ভদ্রলোক সাপ্লাইয়ের লোক কাজ করছিল সেই ভদ্রলোক শুধু পড়ে গেলেন, কিন্তু জীবনে উনি মানে জীবনহানি হয়নি ঠিকই, তার কোমর ন্যাচারালি অত উঁচু থেকে পড়লে তো হবেই, কোমর নিচের অংশ পুরো ভেঙে গেল। তারপরে তারা পরবর্তীকালে সেখান থেকে উঠতে পেরেছিলেন কিনা খুব জানা কষ্ট, কিন্তু মানে ভীষণভাবে ইনজোর হলো। তারপর তো অন্যভাবে কাজ টাজ করে সেখানে কোনো মতে করা হলো। কিন্তু এই যে 3টে ঘটনা ঘটলো, আগের 2 দিন হয়েছে এবং এই নেই, কেউ কিন্তু কোনো সেরকম অ্যাক্সিডেন্ট বা মারা যাওয়ার ঘটনা ঘটেনি, মৃত্যু কিন্তু হয়নি, কারোরই হলো না। কিন্তু ঘটনাগুলো যেগুলো ঘটলো এগুলো নিয়ে কিন্তু সুমনদা বলছেন ওখানে একটা এইবার প্যানিক সৃষ্টি হলো, যে না ওইখানে কিছু একটা আছে, ওখানে আর কাজ যাওয়া যাবে না। তার পরবর্তীকালে কি হলো, ইলেকট্রিক অফিসে গিয়ে সবাই খবর দেওয়াতে, পিটিশন করাতে, এমনকি ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক যারা এই সমস্ত কাজকর্মগুলো করেন তারা অবধি ওই যে পোলটা ছিল ওই পোলে কাজ করবে না বলে দিল, ওই পোলে কাজ করব না আমরা। তার পরবর্তীকালে ইলেকট্রিক অফিস থেকে এসে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যারা আছে তারা ওইখানে নাকি ওই পোলটাকে অফ করিয়ে দিয়ে আরেকটা নতুন করে তারপরে দূরে আরেকটা পোল তৈরি করে সেই পোলের সঙ্গে কানেকশন করে এই পোলটাকে পুরো অফ করিয়ে দিল, দিয়ে এই পোলটাকে পুরো তুলে ফেলে দিল, যে নতুন পোলই রাখলো না। তার পরবর্তীকালতেই কিন্তু ওইখানে আর কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনাটা সুমনদা আমাকে যখনই বলেন তখন কিন্তু আমারও একটা ঘটনা মনে পড়ে, সেটা এর সঙ্গে আমি বলে দিচ্ছি। এটা কিন্তু যে ঘটতো আমার মনে পড়ে গেল ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলেই যারা আছেন পুরনো তারা জানতে পারবেন। একটা সময় একটা বিখ্যাত একটা মন্দির আছে, সেই মন্দিরের নামটা আমি বলতে পারবো না, এখন বলবো না, কারণ এটা হচ্ছে সবাই জানে ভীষণ এই মন্দিরটার নাম। সে তার সামনে একটা সময় নাকি এরকম আমার দাদু ঠাকুমা আমায় গল্প করেছিলেন যে একটা পূজারী ব্রাহ্মণ ওখানে পুজো করছেন, সেই রাত্রি একটা অমাবস্যার রাত্রিবেলা পুজো করছেন, তখন উনি সবাই শুয়ে পড়েছে, এইরকম একজন চোর কি করেছে, মানে যারা একদল লোক তারা কি করেছে, এই তার কাটতে এসছে, চুরি করতে এসছে। তখন ঠাকুরমশাই বলছেন এই তোমরা এরকম করো না, তোমার হাত জোর করছি, মায়ের আমি পুজো করছি, তোমরা পরে করো, মানে আমার পুজোটা একটু হয়ে যাক, 2 ঘন্টা বাদে তুমি করো ওটা।
আজকে অমাবস্যা পুজো করবো। তখন ওরা বলছে 2 ঘন্টা বাদে, 2 ঘন্টা বাদে সকাল হলে কি আমি কাটবো? তখন কি তুমি চাও আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাক? তুমি এক কাজ করো ঠাকুরমশাই, বেশি কথা বলবে না আর কিচ্ছু বলবে না, তোমরা আমাদের দেখোনি, তুমি আমাদের দেখোনি, তুমি কাজ করো, মোমবাতি জ্বালিয়ে পুজো করো, তাতেই হবে, তোমাকে লাইট জ্বালিয়ে পুজো করতে হবে না। তখন উনি বললেন ঠিক আছে, ঠাকুরমশাই ভয় পেয়ে যা হয় আর কি, বাট ঠিক আছে বাবা তোমরা তাই করো। তখন মাকে বললেন মা তোমার পুজো যখন দেখলে আলোয় করতে পারবো না, ঠিক আছে আমি তাহলে মোম ধরিয়ে আর প্রদীপ ধরিয়ে তোমার পুজো করি, তোমার যা ইচ্ছা তোমার মনে তুমি তাই করো বলে তখন মানে মোমবাতি জ্বালিয়ে পুজো শুরু করেছেন। মানে শুরু জাস্ট করেছেন, মানে ওরা লাইটটা আগে তো কাটে, কানেকশন না কাটলে তার চুরি করবে কি করে? মানে একজন কানেকশন কাটবে, তারপরে আরেকজন বিভিন্ন পোলে উঠে এবার তারগুলোকে ছিঁড়ে নিয়ে অনেক তার করে এবার সেখান থেকে সব মেটালগুলো বার করে ওরা চুরি করে নাকি করতো, এরকম একটা ব্যাপার ছিল। এইবারে যখন সেই সময় জাস্ট তারটা কেটেছে, হঠাৎ ঠাকুরমশাই পুজো করছেন, ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে আওয়াজ পেয়েছেন, ও বাবা গো বলে একটা চিৎকার পেয়েছেন মা ঠাকুরমশাই, বিশাল একটা আওয়াজ, একটা শব্দ, আর একটা বিশাল একটা শব্দ, আর বাবা গো বলে চিৎকার। উনি সঙ্গে সঙ্গে পুজো ফেলে দরজা দিয়ে বেরিয়ে, মন্দির দিয়ে বেরিয়ে এসে দেখছেন ঠিক গেটের গোড়ায় যে ওনাকে বলেছিল যে তুমি পুজো করো, কোনো কথা বলো না, তুমি মোমবাতি জ্বালিয়ে পুজো করো, আমরা কি সকালে কাটবো, আমরা এখনই আমি লাইট অফ করে ওপরে উঠছি, তুমি কিছু দেখোনি, সেই ছেলেটি নিচে পড়ে আছে, মানে লাইট পোস্টের তলায় ছেলেটাই পড়ে আছে। তখন উনি বলছেন মা তোমারটা তুমিই দেখলে, আমি তো তোমাকে বলিনি প্রাণ নিতে, আমি তোমাকে শুধু বলেছিলাম যে দেখো মা তোমার পুজো আমি করছি যেন ওরা না কাটতে পারে, আর তুমি কি তোর প্রাণটা নিয়ে তুমি এইভাবে করলে মা, এটা কিন্তু চাইনি, আমিও তোমার সন্তান, ও তো তোমার সন্তান, একটা সন্তানের জীবন যাক এটা আমি চাই না মা বলে উনি তখন ভীষণভাবে কষ্ট পেয়েছিলেন সেই দিনটাতে। এবং এই ঘটনাটা আমার দাদু আমাকে বলেছিলেন, এবং এই যে আজকে সুমনদা যে ঘটনাটা আমাকে বললেন, এই ভয়ের ঘটনাটা, তার পরবর্তীকালে আমার এই ঘটনার সঙ্গে শুনে আমার আমার আজকে সেদিনকে মনে পড়েছিল ঘটনাটা, আমি বলবো আমি আজকে আমি ভাবলাম যে আমার দাদুরও এই ঘটনাটাও, এবং যারা আমাদের এই অঞ্চলে আছেন তারা জানেন, মানে হয়তো মধুমিতা সেনগুপ্ত যিনি আছেন দিদি, হয়তো মধুমিতা দিও জানবেন এটা, যে একটা বিখ্যাত মন্দির তার সামনে এই ঘটনাটা ঘটেছিল একটা পুরোনো আমার দাদুদের সময়, হয়তো মধুমিতা দিও হয়তো শুনে থাকবেন বা জেনে থাকবেন বা তারও কোনো আত্মীয় স্বজন জানবেন। এই ঘটনাটা কিন্তু ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু মানে মা একদম সঙ্গে সঙ্গে একটা শাস্তি তাকে দিয়েছিলেন, এবং শাস্তি মানে তার কিন্তু মৃত্যু শাস্তিটা তার হলো। তা এই সুমনদার ঘটনাটাও কিন্তু মানে অদ্ভুত, এই ছেলেটি যে মারা গেল সেটা কিন্তু তার দুটো জীবন সে নেয়নি, কিন্তু দুটো ভদ্রমহিলা ভয় পেয়েছিল, ভদ্রলোক ভদ্রমহিলা, আর এই যে মানে ইলেকট্রিক সাপ্লাইয়ের ভদ্রলোক, এরা পুরো মানে পঙ্গু হয়ে গেলেন ওই তারপর থেকে আর কিছু হয়নি ঠিকই, ওই পোল সরিয়ে দেওয়ার পরে। এটাও আজকে আমার ঘটনাগুলো মানে আমি একটু ছোট ছোট ঘটনা রেখেছি, বিশাল বড় ঘটনা আজ আমি রাখিনি, কারণ আজ আমি বেশি ঘটনা বলবো বলে, এর পরের দিন যখন বলবো আমি ভয়ানক ঘটনাগুলো বলবো। আচ্ছা, আজকে এখন বাজে হচ্ছে 11টা পুরো বাজে, হ্যাঁ, তাহলে আজকে আমি আর একটা ঘটনা রেখেছিলাম বলবো, কিন্তু সেটা আর বলতে পারছি না, আজকে যেহেতু 11টা বাজে আজকে আমি এখানেই শেষ করে দেবো। আগামী দিনে এটা আচ্ছা সমৃতা সাহাই আছে, হ্যাঁ সমৃতা ম্যাডাম, আচ্ছা আপনিও তো আমাকে হ্যাঁ সমৃতা, আমি যদি ভুল না করি আপনিও তো আমাকে মেসেজ করেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো এই ম্যাডাম মনে পড়েছে নামটা আমার, আমি খেয়াল করতে পারছিলাম না। ঠিক আছে, আপনি তো শুনুন, আজকে প্রথমেই যে ঘটনাটা বলেছি আপনার খুব পছন্দের আশা করি হবে, এবং এখন যে ঘটনাটা বললাম লাস্ট যে বললাম ওই সুমনদার ব্যাপারটা নিয়ে যে ভয়ের ঘটনাটা, তার সঙ্গে আমি এটা বললাম এটাও কিন্তু একটা অলৌকিক ধরতে পারি, এটা কিন্তু আমাদের এখানকার একটা বড় মন্দিরের ঘটনা। আচ্ছা মধুমিতা দি দেখছেন, ঠিক আছে মা যেমন ঠিক মনে করেছেন তাই করেছেন, একদমই সত্যি কথা বলেছেন। আচ্ছা শ্রেয়া আজকে দেখছে, বা থ্যাংক ইউ শ্রেয়া, তুমি দেখছো আমার আজকে লাইভটা, আমার খুব ভালো লাগছে। আচ্ছা শ্রেয়া বলছে গুড নাইট, একদম আজকে তাহলে আমি এখানেই শেষ করব, নেক্সট লাইভে আমি আরো ভালো ভালো ঘটনা অবশ্যই বলবো, এবং আমি আমার কামারপুরের ঘটনাটা তো বলবো, আরও খুব অনেক অদ্ভুত দুর্ধর্ষ ঘটনাগুলো আছে সেটা বলবো, আজকে এটা বলতে পারলাম না। আর একটা ঘটনা, আমার লাস্ট সানডের আগের সানডে আমি এক জায়গায় গেছিলাম, বালিগঞ্জের একটা ঘটনা আমি বলবো, সেই ঘটনাটা আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে? আজকে আমার বলার সময় হলো না, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।